আসবে তখন হচ্ছে এভাবে আর কি করে দিতে হবে, ফেসবুক লাইভে ভিডিও দিতে হবে। হ্যাঁ, আর এই দুটো সিট খালি রাখবা, তাইলে হচ্ছে নাড়াচড়া খাবে না। আর ঠিক আছে, ক্লাস চলে। হ্যাঁ, স্টার্ট করেছি। ঠিক আছে, ক্লাস অফিসে চলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে কী অবস্থা বলো? সবাই মিরপুর থেকে কে কে আছো একটু হাত তোলো। মিরপুরবাসী, মিরপুর থেকে অনেকে আছো। ফার্মগেট থেকে কে কে আছো? ফার্মগেট থেকে কয়েকজন আছো। আর ছেলেরা কোন স্কুল? বিজ্ঞান স্কুল। তোমরা ঢাকার বাড়িতে না? আচ্ছা, ওকে। তোমাদের যে গ্রুপটা, হ্যাঁ, সেরা কলেজ ভর্তি প্রস্তুতি এইচএসসি 23, এর একটা গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে ওকে, সলভ করে দিব এখন এক পরে আবার আজকেই। তো এই গ্রুপে হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিব অফলাইনে, এই ক্লাসগুলো লাইভ টেলিকাস্ট হবে। আবার সেকেন্ডলি হচ্ছে অনেকেই আছে যারা টাইম মেলানোর জন্যে বা বাসা দূরে বলে কি হয় যে আমাদের অফলাইন প্রোগ্রামে ভর্তি হতে পারতেছে না। সো তাদের জন্য সহজ সলিউশন যে একই সাথে যেহেতু লাইভ টেলিকাস্ট হবে, সো তারা অফলাইনে ক্লাস করতে না পারলেও অনলাইনে ওই একই ক্লাস তারা পেয়ে যাবে। বুঝছো? সাউন্ড সিস্টেম আমাদের খুব ক্লিয়ার, দেখো দেখো। আচ্ছা, তো ফুললি সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার, এই জন্য ওই মাইকিংটা লাগানো, আর ক্যামেরাটা ভিডিওটা খুব ক্লিয়ার। ভিডিওটা ক্লিয়ার দেখতেছো বলো? আচ্ছা, সো এই হচ্ছে সহজ সলিউশন আমাদের ক্লাস অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি কোনো কারণে ইন এনি কেস যে ক্লাসটা মিস করে ফেলছো, তখন হচ্ছে কী করতে পারবা? ওই যে ক্লাসটা আবার রেকর্ডেড দেখে ফেলতে পারবা। ঠিক আছে, বলো? তাহলে সুবিধা হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমাদের ঠিক মতো অ্যাটেন্ড করা হইলো। বুঝছো? তবে অফলাইনে ক্লাস করাটা ইম্পর্টেন্ট। অফলাইনে চেষ্টা করবো যে অফলাইন যারা যেহেতু এখানে আছো বা এখানে অফলাইন মেনটেন করতেছো, অফলাইনে ক্লাসগুলো প্রাইভেট করার ট্রাই করবা। ঠিক আছে, বলো? অফলাইন ক্লাস মিস করার চেষ্টা করবা না। আচ্ছা, সো আজকের লেকচারে চলে আসি। আমি মোবাইলটা এখানে রাখি যাতে কিছু সমস্যা দেখা যায়। আচ্ছা, ওকে, দেখো, হ্যাঁ, হোয়াইট স্ক্রিনে লিখবো। তো আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, আমাদের কলেজ ভর্তির ফার্স্ট চ্যাপ্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন্স আসে। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। মূলত ফাংশন অংশ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সবাই একটা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে হেডলাইন দাও ফাংশন। তোমাদের কোথায় বসতে কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, হেডলাইন দাও ফাংশন লিখে। হ্যাঁ, বলো তোমার নাম কি? হ্যাঁ, তোমার কোন স্কুল? মতিঝিল আইডিয়াল। বাসা কোথায়? আচ্ছা, ওকে, পিছনে কথা বলা যাবে না। আচ্ছা, তো চলো সেট অ্যান্ড ফাংশন, ফাংশন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে কালি? বলো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের এখানে তোমরা যারা বসছো তোমাদের জন্য ভালো হবে তোমরা হচ্ছে পিছনে এখান দিয়ে সরে বসার জন্য, কারণ নাইলে হচ্ছে তোমরা ভালো দেখতে পাবা না এই বেঞ্চে, এই জন্য আমি ওকে বসতে দিইনি তখন। হ্যাঁ, বলো এখান দিয়ে বসে, এই যে থার্ড বেঞ্চ বা এখানে না, এখানে না, এখানে না, এই পাশে, এখানে এই দুইটা বেঞ্চে বসো না, নাহলে না রাখে ক্যামেরাটা পড়ে যাবে। তোমরা একটু চেপে বসো, শীতকাল সমস্যা নেই। তুমি এর আগে চলে আসে, এর আগে দুইজন আসে। আচ্ছা, বা ওইখানে বসো, এটা ভালো মনে হয়। আচ্ছা, তো চলো আমাদের সেট অফ ফাংশন চ্যাপ্টারে কী কী পড়তে হবে কলেজ ভর্তির জন্যে লিখে রাখো। ফাংশনের মান নির্ণয়, তারপর হচ্ছে ডোমেইন, এরপর রেঞ্জ। না, এই লাইটগুলো অফ করলে অনলাইন লাইটিংটা আবার খারাপ হয়ে যাবে। দেখো, তোমাকে দেখতে পাচ্ছ না, রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা, আমি মুখে মুখে বলে একটু শোনো। ডোমেইন, রেঞ্জ, ইনভার্স ফাংশন,
সংযোজিত ফাংশন গ্রাফ, ডোমেন রেঞ্জ, ইনভার্স ফাংশন, সংযোজিত ফাংশন আর হচ্ছে গ্রাফ। এই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারের এই অংশ থেকে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, লেখা শেষ করো সবাই। আচ্ছা, লিখছো সবাই? ওকে, তো এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন শুরু করবো। তার আগে বলো যে ফাংশন বলতে কি বোঝায়, বলো কি একজন। ফাংশন চ্যাপ্টারটা তো পড়ছো কলেজে, স্কুলে, তাই না? শর্ট সিলেবাসে কি ছিল চ্যাপ্টারটা? ছিল না, কিন্তু শর্ট সিলেবাস পাবলিশ হওয়ার আগে তো এই চ্যাপ্টারটা পড়ছো। এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, সবগুলো স্কুলে তো পড়াইছিল, তোমরাও পড়ছিলা, সব খেয়ে ফেলছো, তাই না? বলো, কিছু মনে থাকে না। এখন বলো ফাংশন জিনিসটা কি আসলে, বলো। আচ্ছা, এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটা হচ্ছে স্ট্রাকচার ডেভেলপ হয়, তাই না, ফাংশনের মাধ্যমে। এবং এই জায়গাটাতে আমাদের মূলত পরীক্ষা যেটা চাইবে সেটা হচ্ছে বিভিন্ন কেস দেওয়া থাকে এক বেসিক পার্ট থেকে। ওই কেসগুলোকে বলা হয় যে ওইখান থেকে এগুলা কোন কোন কেস ফাংশন হবে, কোন কোন কেস ফাংশন হবে না, কোনগুলো ফাংশন কোনগুলো ফাংশন না। এটা খুব পপুলারলি আসে ভর্তি পরীক্ষার ব্যাচ পরীক্ষাগুলোতে, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টগুলোতে। সো আমরা সেই পার্টটা আগে হচ্ছে দেখে ফেলতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে চলো এখানে ফাংশন নির্ণয়ের যে প্রসেসগুলো সেগুলো আমরা একটু বলি। ফার্স্ট অফ অল তোমাকে ধরো যে গ্রাফের কয়েকটা কন্ডিশন দিল। ধরো এটা একটা গ্রাফ ড্র করলাম, 1 নম্বর গ্রাফ। বললো নিচের কোনগুলি ফাংশন, হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে এটা। সেকেন্ড গ্রাফ ড্র করা হইলো। 4 নম্বর ধরো যে বৃত্ত ড্র করা হইলো। তারপর ধরো উপবৃত্ত ড্র করা হইলো। ওকে, ঠিক আছে। 5 নম্বর এখানে আরো একটা গ্রাফ ড্র করলাম। ওকে, তো 5টা গ্রাফের মধ্যে বলো কোনগুলো ফাংশন হবে আর কোনগুলো ফাংশন হবে না। কোয়েশ্চেন হচ্ছে এটা। বলো কোনগুলো ফাংশন হবে, কোনগুলো ফাংশন হবে না। বলো কোনটা হবে ফাংশন। আচ্ছা, 2 করে 2 তো হচ্ছে এটা। আর তারপর বাকিরা। আচ্ছা, আমি সহজ উপায় বলে দিই। গ্রাফ থেকে ফাংশন বের করার জন্যে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করা লাগে। আর সেই লাইনটা যদি একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হয় না, আর যদি একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হয়। সহজ করে বললে দেখো, এখানে তুমি এই যে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করো। কয়টা বিন্দুতে ছেদ করছে? 2টা, এটা ফাংশন হবে না। এটা দেখো কয়টা বিন্দু ছেদ করছে? একটা, এটা ফাংশন হবে। এখানে কয়টা বিন্দু ছেদ করছে? 2টা, এটা ফাংশন হবে না। কয়টা বিন্দু ছেদ করছে? ফাংশন হবে না। আর এটা ফাংশন। হিসেব বুঝছো বলো? সো এটা কিন্তু খুব বেসিক পার্ট, যেটা এমসিকিউতে আসে। অপশন দিয়ে দেয় এরকম করে, বলে কোনটি ফাংশন কোনটি ফাংশন না। হ্যাঁ, আসো ওই যে ওর সাথে গিয়ে বসো পিছনে। ওকে, বেসিক পার্ট অপশন দিয়ে দিবে, যে বলবে কোনটি ফাংশন কোনটি ফাংশন না। তো তখন হচ্ছে তোমাকে বুঝে শুনে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে কথাটা? আচ্ছা, তো ফাংশনের পরে যেটা লাগে সেটা হচ্ছে এক এক ফাংশন নির্ণয়। ওকে, আমি লেখার জন্য সময় দিব, আগে শুনো। এক এক ফাংশনের কেসে বলে যে নিচে কোনটি এক এক ফাংশন। ওকে, তো ফার্স্ট অফ অল এক এক হইতে গেলে কিন্তু ফাংশন হওয়া লাগবে, তাই না? ফাংশন হওয়া ছাড়া কি এক এক হইতে পারবে? বলো, পারবে না। তারপর কথা যেটা, এখানে আমাদের ফাংশন পাইছি 2 নম্বর এবং 5 নম্বর গ্রাফটা। তো এই 2 এবং 5 নম্বর গ্রাফ এক এক কিনা এইটা সহজে বের করার উপায় হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল লাইন ড্র করতে হবে। সেই এক্স অক্ষের সমান্তরাল লাইন যদি একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা এক এক হয় না। আর যদি সেই এক্স অক্ষের সমান্তরাল লাইন একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা এক এক হয়। তো সহজ করে বললে দেখো সবাই। আচ্ছা, ওকে, ফাংশন হবার জন্যে কি করতে হবে বলো তো? এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করতে হবে, না? ওয়াই অক্ষের সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে। আর এক এক ফাংশন হবার জন্যে এক্স অক্ষের সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে। হ্যাঁ, এটা লিখে রাখো, এবার নোট হিসেবে এটা লিখে রাখো। ফাংশন হবার জন্যে, ফাংশন ভেরিফিকেশনের জন্যে, হবার না তো ভেরিফিকেশন এর জন্যে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে। ওকে,
আর সেই লাইন যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হবে, একের অধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে না। সুন্দর করে নোটসটা লিখে ফেলো খাতায়। খাতায় সুন্দর করে নোটসটা লিখে ফেলো। ফাংশন ভেরিফিকেশনের জন্য এই কাজটা করতে হবে। কি করতে হবে? ওয়াই অক্ষের সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে, আর সেই সমান্তরাল লাইন যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন, আর একের অধিক বিন্দুতে ছেদ করলে কি হবে না? ফাংশন হবে না। আর যখন ফাংশন হবে তারপরে যাবে এক এক ফাংশন হবে কিনা এটা শর্ত। ফাংশনের পর আমরা দেখতে পারবো যদি এক এক ফাংশনের শর্ত। ফাংশন না হইলে তো এক এক ফাংশন হইতে পারবে না। পারবে বলো? এক এক ফাংশন হইতে পারবে না। হ্যাঁ, দ্রুত। কোন কনফিউশন এ পর্যন্ত কারো? আচ্ছা, তাহলে আমরা পরের অংশে যাই নাকি? এটুকু লেখা হয়েছে না বলো? তো এটা তো গ্রাফ দিল, হ্যাঁ, গ্রাফ থেকে আমরা ফাংশনের ব্যাপারটা দেখলাম। এখন গ্রাফের পর তোমাকে ধরো যে সমীকরণ দিয়ে দিল, বললো এই সমীকরণগুলো ফাংশন নাকি ফাংশন না। ওকে, তো সেটার বেসিকটা কি দেখো। আমি ধরো সমীকরণ তোমাকে ধরো এখানে দিয়ে দিই। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, 2 নম্বর ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। 3 নম্বর ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। 4 নম্বর ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। 5 নম্বর ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। ওকে, এই সমীকরণগুলো থেকে কোনটা কোনটা ফাংশন নির্দেশ করবে? এই সমীকরণগুলো থেকে কোনটা কোনটা ফাংশনের শর্ত নির্দেশ করবে? এই সমীকরণের গ্রাফগুলো কোনগুলো ফাংশন হবে? বলো। আচ্ছা, তো আমি সহজ করে বলে দিই। দেখো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে বৃত্ত, তোমরা জানো তাই না? বৃত্তের সমীকরণ তোমরা 9-10 শিখছিলা বোধ হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? সো বৃত্তের সমীকরণ, বৃত্ত যদি ফাংশন না হয় বৃত্তের সমীকরণ কি ফাংশন হবে? বলো, ডেফিনেটলি হবে না, তাই না? আচ্ছা, তো এখন কাহিনী যেটা, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আরেকটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই দুইটার পাওয়ারই 2, তাই না? সো এটা বোঝা যাচ্ছে তাহলে যে এক্স এবং ওয়াই এর দুইটার মানে যদি 2 থাকে, ঘাত 2 থাকে, তাইলে এটা ফাংশন হয় না। এই অ্যানালিসিসটা কি বুঝতে পারতেছি বলো? বৃত্তের সমীকরণ, বৃত্ত ফাংশন না। বৃত্তের সমীকরণে আমাদের এক্স এর পাওয়ার 2 থাকে, ওয়াই এর পাওয়ারও কি থাকে? 2 থাকে। যেহেতু এক্স এবং ওয়াই উভয়ের পাওয়ার 2 থাকে, তাহলে বৃত্ত বা যে সমীকরণগুলোর কেসে এক্স আর ওয়াই দুইটার পাওয়ারই 2 থাকবে, এটা কি হতে পারবে না বলো? এরকম সিম্পল সমীকরণের কেসে সেটা ফাংশন হতে পারবে না। ঠিক আছে, তার মানে আমাদের এখানে 1 নম্বর গ্রাফটা ফাংশন, 1 নম্বর ইকুয়েশনটা কেসটা আমাদের ফাংশনের শর্তে যাবে না, এবং 4 নম্বরটাও যাবে না। 4 নম্বরটা হচ্ছে উপবৃত্ত, ইংলিশে বলে ইলিশ, বাংলায় বলে উপবৃত্ত। উপবৃত্তের ইকুয়েশন যেটা শেফট হচ্ছে এইটা, এটা হচ্ছে উপবৃত্ত। অ্যান্ড উপবৃত্ত নিয়ে কলেজে যখন উঠবো, ফুল একটা চ্যাপ্টার আছে, ফুল একটা চ্যাপ্টার আমাদের ডিসকাশন যায় 6.2 সেকেন্ড পেপার কনিকের। তো ওইখানে বিশাল আলোচনা পাবো। ইভেন বৃত্ত পার্ট নিয়ে 2টা চ্যাপ্টার আছে, 4.1 4.2, 2টো অনুচ্ছেদ গেছে, অনেক বড় বড় কন্টেন্ট। তো সেগুলো কলেজে উঠলে পাবা, আস্তে আস্তে জানবা। আচ্ছা, সো উপবৃত্ত সেটার কেসে কি বললাম বলো তো? উপবৃত্তের কেসে আমাদের ইকুয়েশন দেখতে গ্রাফ হচ্ছে এরকম, সেক্ষেত্রে দেখে রাখতে পারো এক্স এবং ওয়াই দুইটার পাওয়ারে কি আছে? 2 আছে। নিচে আরও 2টা ধ্রুবকের বর্গ আছে, যদিও এর বেশি কিছু এখন বুঝবা না, কারণ উপবৃত্ত নিয়ে তো খুব একটা কিছু আমরা এখন আলোচনা করবো না, আর সেটা তোমাদের আগেও করা হয়নি স্কুলে, তাই না? এটা নিয়ে ফুল একটা চ্যাপ্টার আছে, যেটা তুমি কলেজে উঠলে তখন জানতে পারবা, বুঝছো? আচ্ছা, তো তাহলে এখানে কি বললাম, এই যে এক্স এবং ওয়াইয়ের পাওয়ার যখন 2 থাকতেছে, এরকম কেসে এটা ফাংশন হয় না। সেকেন্ডলি, এখানে এক্স এর পাওয়ার 2 আর এখানে কি ওয়াই এর পাওয়ার 2, তাই না? 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ।
2 এবং 3 কি দুইটার সমীকরণের ক্ষেত্রে দুইটার পাওয়ার, একটা পাওয়ার 2 একটা পাওয়ার 1, তাই না? ভাইস ভার্সা। কারণ কোনটা ফাংশন হবে কোনটা হবে না এটা বোঝা দরকার। তো সেটার জন্য খুব সহজ উপায়, আমি সহজ উপায় বলে দিই। দেখো এই জায়গায় হচ্ছে যদি 2 নম্বর সমীকরণটা বলো, 2 নম্বর সমীকরণটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, y = ±√4x লিখতে পারো। হ্যাঁ, বলো x এর মান যদি 1 বসাও y এর মান কত পাওয়া যাবে? ±2। x এর মান যদি তুমি 4 বসাও y এর মান কত পাবা? ±4। মানে সহজ কথা হচ্ছে x এর একটা মান বসালে y কয়টা মান পাওয়া যাচ্ছে? 2টা। এখন তুমি বেসিকটা দেখো, এই যে গ্রাফটা, এখানে x এর একটা মান বসানোর জন্য y কয়টা মান পাচ্ছ? এখানে x এর একটা মান বসালে y কয়টা মান পাচ্ছ? এই ইকুয়েশন গ্রাফটা কি ফাংশন? তাহলে একই শর্ত এখানে হচ্ছে না, তো এটা কি ফাংশন হবে বলো? হবে না। কাহিনী বুঝছো? অর্থাৎ এখানে একটা নোটস আছে, এমসিকিউতে এটা ডিরেক্টলি স্টেটমেন্ট আকারে দিয়ে দেয় যে এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাওয়া যায় তাহলে এটি ফাংশন হবে। সঠিক না ভুল? তখন অনেকেই বলে হ্যাঁ এটা তো সঠিক হওয়ার কথা, দিয়ে দিই, বা অনেকে ভুল করে, তাই না? তো কনফিডেন্টলি কিন্তু অ্যান্সার করতে হবে। সো একটু নোটসটা এখানে লিখে রাখো এই গ্রাফের পাশে। এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাওয়া যায় তবে ফাংশন হবে না। হ্যাঁ, অনলাইনে কয়েকজন ক্লাস করতেছে, অনলাইনে যারা আছো তোমরা একটু কমেন্ট করো যে তোমরা বুঝতেছো কিনা। বলো, এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাওয়া যায়, এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাওয়া যায় তবে তা ফাংশন হবে না। বুঝছো? তবে তা ফাংশন হবে না। আচ্ছা, কোনো কনফিউশন এ পর্যন্ত? ঠিক আছে, বলো তাহলে পাশে লিখে রাখো y² 4x বা y² x ফাংশন হবে না। ব্র্যাকেটে বা এক্সাম্পল লিখে রাখো y² x ফাংশন হবে না। y² x ফাংশন হবে না। এগুলো এমসিকিউতে বেসিক ডাটা হিসেবে চায়। হ্যাঁ, তো খুবই বেসিক, কিন্তু না জানলে তো বিপদ। y² x ফাংশন হবে না। কোনো কনফিউশন এই কথা নিয়ে? বলো, 1 নম্বরে 2টা মান কই? ও আচ্ছা, দেখো এখানে তুমি কি দেখো, এই যে স্থানাঙ্ক রীতি, হ্যাঁ, এখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের এক্স এর মান সমান কিনা বলো তো? এই কথা কি বুঝছো? এই দূরত্ব এ, এই দূরত্ব ধরো যে বি, এই দূরত্ব এ, এই দূরত্ব কি -b, নিচে দিয়ে গেল। হ্যাঁ, তো এর মান সমান কিনা, এক্স এর মান সমান কিনা? এক্স এর একটা মান, ওয়াই কয়টা মান পাইছো প্যারালালি? এটাই বলে এক্স এর একটা মানের জন্য ওয়াই দুটো মান। বুঝছো? আচ্ছা, এক্স² তাহলে বলে এই যে দেখো এখানে, এই যে এখানে এক্স এর একটা মান বসালে ওয়াই কয়টা মান পাচ্ছ? পাচ্ছ না? আর এখানে ওয়াই এর একটা মান বসালে এক্স এর কয়টা মান পাচ্ছ? তাহলে বুঝতে পারছো, দুইটার জন্য দুইটা করে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব সিম্পল, গ্রাফের ব্যাখ্যাটা খুব সহজ। গ্রাফ দেখে কিন্তু বুঝার কথা, তাই না? আমরা যে বিন্দুগুলো বসাই, বিন্দুগুলো বসানোর কেসে যদি তুমি ওই যে গ্রাফের ব্যাপারগুলো যদি একটু স্কুলে বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখানকার এই কন্টেন্ট খুব ভালো বোঝার কথা। আর কলেজ লাইফের কেসে কলেজের ক্যালকুলেশনে 70%ই হচ্ছে গ্রাফ নির্ভর আলোচনা থাকে। কলেজের পড়াশোনা প্রচুর আলোচনা, সবগুলো গ্রাফ নির্ভর। সো গ্রাফে যদি উইকনেস থাকে তাইলে কিন্তু বিপদ। হ্যাঁ, তো ওই জন্যে আস্তে আস্তে এগুলোতে বা গ্রাফ ব্যাপারগুলোকে একটু মানে পছন্দ করতে হবে। বুঝছো? চিত্র নির্ভর পড়াশোনা ফুললি কলেজে। সো আস্তে আস্তে পারবা, টেনশন নিও না, সিনিয়ররা পারছে তোমরাও পারবা। আচ্ছা, এখন শোনো, তাহলে 2 নম্বর পার্টটা গেলে 3 নম্বর যে ইকুয়েশনটা, তাহলে বলো আমরা এখানে 3টে ইকুয়েশনের ব্যাখ্যা দিছি, এগুলো নিয়ে কি আর কোনো সমস্যা হবে বলো? বোঝা নিয়ে দেখলে মোটামুটি দাগায় ফেলতে পারবে না দ্রুত, পরীক্ষা ডিরেক্টলি দিয়ে দেয়। হ্যাঁ, দেখলে দ্রুত দাগায় ফেলতে হবে। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন x² = 4y। আচ্ছা, এখানে ফ্যান কোনটাতে নয়েজ করতেছে এটা বোধহয়, দেখো তো এটা একটা ছোট ছোট দড়িটা একবার টান দাও, ছোটটা। হ্যাঁ, হয়েছে, টানতে না, একে আসছে। এটা কি ফ্যানটা একে দেওয়া? দেখো, তিনে দাও। এটা বড় দড়িটা 2বার টান দাও, বড় দড়িটা 2বার টান দাও, আবার দাও, আবার দাও। হ্যাঁ, আর এটা ঠিক আছে, ওকে। এখন তাইলে আর দেখো সাউন্ড হইতেছে না, আর একটু সাউন্ড কমছে। আচ্ছা শোনো, তো চলো যেটা বলতে চাইছিলাম। আচ্ছা, ওকে, তো এখানে কি বলতে চাইছিলাম বলো? আচ্ছা, 3 নম্বরটাতে কি হবে, তাই না? 3 নম্বরটাতে হচ্ছে আমাদের এই যে x² = 4y, তো
হ্যাঁ, তার মানে এখানে তুমি যদি চিন্তা করো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2^4y না, এখানে খেলাটা কি যে ওয়াই এর একটা মান বসালে এক্স এর কয়টা মান পাবা? হ্যাঁ, দুইটা না? এক্স এর মান ওয়াই এর মান 1 বসাও, এক্স এর মান কত পাবা? প্লাস মাইনাস 2। ওয়াই এর মান 4 বসাও, এক্স এর মান কত পাবা? প্লাস মাইনাস 4। বা এরকম মান বসালে, অর্থাৎ সহজ কথা হচ্ছে ওয়াই এর একটা মান বসালে এক্স এর কয়টা মান পাচ্ছি? দুইটা। এখন সেটা এখানে বলো, ওয়াই এর একটা মান বসালে এই ওয়াই এর এই মানের জন্য এক্স এর কয়টা মান পাওয়া যায়? এটা কি বুঝো তোমরা? আসলে অনেকে কিন্তু এটা বুঝে না। দেখো এটা ব্যাপারটা কিরকম, এখান থেকে এই দূরত্ব ধরো যে হচ্ছে 3 একক। হ্যাঁ, এখান থেকে এই দূরত্ব 3 একক। আর তাহলে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর মান কত হবে? 3। অর্থাৎ এই স্থানাঙ্কতে হবে, এই যে আমাদের এই স্থানাঙ্কতে হবে সামথিং কমা 3, আর এখানে হবে কত? সামথিং কমা 3। ধরো এখানে হচ্ছে এটা ধরো যে বি, এটা ধরো যে ভি, একটা ভ্যালু বসলো বি, আর এটা মাইনাস পাশে মাইনাস বি। ঠিক আছে, তাহলে দুই কেসে ওয়াই এর মান সমান না, কিন্তু এক্স এর মান ভিন্ন ভিন্ন, এই কথাটা বলা হচ্ছে আসলে। হ্যাঁ, তো সেটাই তো দেখো, ওয়াই এর মান তুমি যদি 2 বসাও বা 1 বসাও, ওয়াই ইকুয়াল টু 1 বসালে 1 বসালে এক্স ইকুয়াল টু একবার পাচ্ছ 2, আর একবার পাচ্ছ কত? -2। সো ওয়াই এর মান একটা বসাইছো, এক্স এর মান কয়টা পাইছো? 2টা। সেটা এখানে ফাংশন হয়েছে, বলো হয়েছে কি না? এটা ফাংশন হয়েছে না? তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা কি হবে? ফাংশন হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y ফাংশন হবে। ঠিক আছে, এই গ্রাফে এই যে দেখো এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y এর পরের লাইন বুঝছো এটা? আর এখানে কি হয়েছে, ওয়াই এর মান যদি তুমি 1 বসাও, এক্স এর মান কয়টা পাবা? 2টা। এই গ্রাফে এটা কি বুঝছো যে ওয়াই এর একটা মানের জন্য এক্স এর 2টা মান পাওয়া যায়? এটা কি বুঝছো? এই শর্ত আর এই শর্ত সেম না? তাহলে এটা যদি ফাংশন হয়, এটাও ফাংশন হবে। বল এটা এখানে হচ্ছে দেখো ওয়াই এর মান কি 3 না? হ্যাঁ, এক্স এর মান কত? গ্রাফের উপর ভিন্ন ভিন্ন 2টা মান পাওয়া গেছে। এই কথা কি যে ওয়াই এর একটা মানের জন্য এক্স 2টা মান থাকতেছে। সো ওয়াই এর যদি একটা মানের জন্য এক্স 2টা মান থাকে, সেটা ফাংশন হয়। আর সহজ করে মনে রাখতে পারো, সবসময় শুধু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এইটা ফাংশন হয়। কি বললাম? এফ ইজ এ ফাংশন অফ এক্স টু ওয়াই যদি বলি, এক্স থেকে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা সবসময় ফাংশন হয়। এটা মুখস্থ রাখতে পারো, তাহলে আর ভেজাল লাগবে না। জাস্ট বুঝার জন্য আমি বলে রাখলাম, কারণ এখান থেকে একটা স্টেটমেন্ট চাইতে পারে। স্টেটমেন্টটা এখানে এটা দিতে পারে যে ওয়াই এর একটি মানের জন্য এক্স এর একাধিক মান পাওয়া গেলে তা ফাংশন হবে। সত্য না মিথ্যা? অ্যান্সার হচ্ছে এটাতে সত্য। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এখানে সত্য। ওয়াই এর একটি মানের জন্য এক্স এর একাধিক মান পাওয়া গেল, সেক্ষেত্রে কি হইলো? ফাংশন হইল। এই জিনিসগুলো কি স্কুলে ছিল না তোমাদের? ফাংশন হওয়ার শর্তে ছিল। ফাংশন হওয়ার এটাই ফাংশনের ডেফিনিশন ছিল। ফাংশনের মূল ডেফিনিশন এটা ছিল বইয়ের মধ্যে, এই লাইনগুলো দিয়েই স্টার্টিং ছিল চ্যাপ্টারের। হ্যাঁ, অন্যয়ের পরে ফাংশনে যাওয়ার সময় এই লাইনগুলো বলা ছিল, কিন্তু এই লাইনগুলোর অ্যাপ্লিকেশন পার্টটা তোমরা খুব কম পড়তো, কিন্তু ভর্তি পরীক্ষায় এগুলো বেশি চায়। ভর্তি পরীক্ষা এগুলো কেন বেশি চায় সেটা বলে রাখি। ধরো এনডিসি কথা যদি বলি, এনডিসিতে আমাদের সিট সংখ্যা হচ্ছে 2000। হ্যাঁ, 2000 সিটের মধ্যে পরীক্ষা দেয় অলমোস্ট ধরো যে 10 থেকে 20,000-এর মতো, 20,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দেয় সায়েন্সের জন্য। সো পরীক্ষার প্রশ্নটাই এমনভাবে করতে হবে যাতে কি হয় বলো, পরীক্ষাটা তো আসলে স্টুডেন্টকে নেওয়ার জন্য না, বাদ দেওয়ার জন্য, তাই না? তো সেই জায়গাটাতে একটু যদি ক্রিটিক্যাল প্রশ্ন না করে বা একটু বেসিক নিয়ে প্রশ্ন না করে, তাহলে বাদ দিবে কীভাবে? বাদ দেওয়া যাবে বলো? আর সেকেন্ড কথা হচ্ছে কারা পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতেছে কারা? যারা বিভিন্ন স্কুলের রোল 1, 2, 3, 4 বা টপ লেভেল স্টুডেন্টস। এবং এখানে এটা কেন বললাম? কারণ আছে। কারণ হচ্ছে প্রথমত অ্যাপ্লাই করতে চাইলে জিপিএ 5 থাকতে হবে। জিপিএ 5 দিয়ে অ্যাপ্লাই করলাম, এরপর প্রাইমারি একটা সিলেকশন ওরা পাবলিশ করে রোল নম্বর সহ। ওই প্রাইমারি সিলেকশনটা কিন্তু ভেজাল আছে একটা। ভেজালটা কি? ওই প্রাইমারি সিলেকশনে যাদের এ প্লাস, গোল্ডেন এবং এ প্লাসে যাদের এ প্লাস থাকে, গোল্ডেন থাকে না, এদেরকে বাদ দিয়ে দেয়। এদেরকে ম্যাক্সিমাম কেসে ভর্তি পরীক্ষা হলে বসতেই দেয় না, বুঝছো? ম্যাক্সিমাম কেসে এটা হয়। কিছু কেসে দেখা যায় যে যদি কোনো সায়েন্সের সাবজেক্টগুলোতে নাম্বার অনেক ভালো থাকে, তখন দেখা যায় যে ভর্তি পরীক্ষায় বসতে পারছে। ম্যাক্সিমাম কেসে পারে না। এনডিসিতে খুব রেয়ার যে পারে, কোটা থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু হচ্ছে আমার নিজের দেখাই ছিল, এই যে আমার ব্যাচমেটদের কেসে আমরা যখন 13 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমার স্কুলের ফ্রেন্ডসদের যাদের হচ্ছে গোল্ডেন ছিল না, হ্যাঁ শুধু এ প্লাস ছিল সায়েন্সের, এরা ভর্তি পরীক্ষায় এলিজিবল হয় না, মানে ভর্তি পরীক্ষা হলে বসতে পারে, ফর্ম তুলতে পারছে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারে না। আর এরপরে জুনিয়র ব্যাচগুলোতে প্রত্যেকবারই দেখি যে এ প্লাস কিন্তু ওই প্রাইমারি সিলেকশনে বাদ হয়ে যায়, বুঝছো? কারণ এত স্টুডেন্টকে পরীক্ষার হলে বসাবে কীভাবে, বুঝো নাই? গোল্ডেনই এত, সেখানে এ প্লাসের হচ্ছে দাম দিবে কীভাবে? ব্যাপারটা হচ্ছে এরকম। হলিক্রসের ক্ষেত্রে সিটটা আরও কম। এনডিসিতে 2000 সিট, আর হলিক্রসে হচ্ছে 750টা। এর মধ্যে হলিক্রস স্কুলে থেকে হয়তো 50 থেকে 100টার মতো সিট চলে যায়, বুঝছো? স্কুলে যারা পড়ে এরা হলিক্রস কলেজে অটো জাস্ট নামে মাত্র পরীক্ষায় অ্যাটেন্ড করতে বলে, প্রেজেন্ট থাকতে বলে, হ্যাঁ, তারপর এরা হচ্ছে কলেজে অ্যাক্সেস দিয়ে দেয়।
বুঝছো? সো হলিক্রস স্কুলে যারা পড়ে এদের কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ট্রেডিশন যে স্কুলে পড়লে কলেজে এমনি চান্স পাও। বুঝছো কথাটা? তার মানে ধরো যে এখানে 750টার মধ্যে হলিক্রস স্কুলে বোধহয় সিট সংখ্যা 100 মতো থাকে, বা এখান থেকে ধরো যে অনেকে আবার স্কুলে কলেজে ভর্তি হলিক্রস চায় না, অন্য কলেজে যায়, হ্যাঁ, নিজস্ব পছন্দ থাকে। সো আমি 750 থেকে 50টা বাদ দিলে 700 স্টুডেন্ট, 700 স্টুডেন্ট হচ্ছে 700 সিট হচ্ছে স্টুডেন্টসদের জন্য থাকে। আর সেই জায়গায় কিন্তু পরীক্ষা দেয় হিউজ সংখ্যক, তাই না? 8-10 হাজার স্টুডেন্ট সায়েন্সের মিনিমাম মেয়েদের মধ্যে পরীক্ষা দেয়। তো সেই জায়গাটাতে পরীক্ষাই দিচ্ছে কারা বলো? যারা হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট এবং যাদের মোটামুটি ভালো পড়াশোনা করা হয়েছে একাডেমিকে, তাই না? এরাই মূলত ভর্তি পরীক্ষায় বসতেছে। তো তাহলে এদের মধ্যে থেকে 700 জন স্টুডেন্ট সিলেক্ট করতে যদি চাওয়া হয় তাহলে কি করতে হবে বলো? প্রশ্নটা বেসিকই করতে হবে, বই থেকেই প্রশ্ন করবে, কিন্তু একটু বেসিক নির্ভর হবে যাতে স্টুডেন্টসরা সহজে ভুল করে আসে। ওকে, নাইলে তো বাদ দিবে কীভাবে? বাদ দিতে পারবে? খুবই কমন সেন্স না বলো? সো এই জন্যে ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় যে অনেক স্টুডেন্ট যারা গোল্ডেন পাইছে চান্স পায় না, এটা প্রতিবারই ঘটনা। আর প্রচুর গোল্ডেনরাই মূলত পরীক্ষা দেয়, গোল্ডেনরাই বাদ যায়। কারণ তার মধ্যে গুটি কয়েক স্টুডেন্টস হচ্ছে হলিক্রস কলেজে বা নটরডেম কলেজে ভর্তির সুযোগ পায়। তোমাদের কি বুঝতে পারছি সিচুয়েশনটা বলো? তো বলো। তো এই হচ্ছে কথা। এই জন্যে যে লাইনগুলাই যে আমাদের আজকে হলিক্রসে আমাদের একটা স্টুডেন্টকে আসতে বলছিলাম, 9টায় আসতে বলছিলাম, 9টা বাজে না এখনও। তো হচ্ছে আরেকটা অপিনিয়ন যেটা, যে ভর্তি পরীক্ষায় তুমি যে প্রশ্নগুলো পাবা স্টুডেন্টসরা যখন আমাদের কলেজে ব্যাচগুলোতে আসে, ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, একটা কমন অ্যান্সার সবার থাকে যে স্যার যেই লাইনগুলো বোর্ডের জন্য বাদ দিছি, দেখি যে ওইগুলাই হচ্ছে কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে দিছে। বুঝছো? মানে যেগুলো সে বাদ দিছে সেগুলো পরীক্ষা আসতেছে। এখন আজকে বা এখন যে তোমরা পড়তেছো, এখন এবার বাসায় গিয়ে যখন পড়বা তখন যেগুলো বাদ দিছো সেগুলো ভালো মতো পড়বা, দেখবা যে প্রশ্ন কমন চলে আসছে। এসব বুঝছে বলো? আসলে যেই লাইনগুলো নর্মালি স্টুডেন্টসরা বাদ দিয়ে যায় ওগুলো থেকে প্রশ্ন করে, বই থেকে প্রশ্ন করে, তখন বলে যে আচ্ছা এগুলো তো বইয়ের কোয়েশ্চেনই, সো তোমরা আর কি নিজেরা পড়ো নাই বা আইসি ভুগিচুগি অবস্থা। বুঝছো? সো এই জন্যে খুব সেন্সিটিভ আর কি, খুবই সেন্সিটিভ। আর হলিক্রস বা ভালো কলেজে যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার মোটামুটি ফার্স্ট অফ অল কলেজ লাইফটা খুব ভালো যাবে। বড় কথা হচ্ছে কলেজে ভর্তি নিয়ে যে দুর্যোগটা যায়, হ্যাঁ, প্যারেন্টসদের প্রত্যেকবার স্টুডেন্টদের, এইটা আর তোমাদের যাচ্ছে না। ব্যাপারটা কি বুঝছো? কলেজে ভর্তি হওয়া নিয়ে কিন্তু ব্যাপক দুর্যোগ যায়। এই কলেজের সিলেকশন লিস্ট দাও, এইখানে আইসে নাকি ওইখানে প্রায়োরিটি লিস্ট, এই সেই ভুগিচুগি বহুত ঝামেলা, হ্যাঁ। সো ওই ঝামেলাগুলো কিন্তু তখন আর তোমার ফেসই করা লাগবে না, কারণ তোমার একটা জায়গায় হয়ে গেছে, তো তুমি এখানে ভর্তি হয়ে যাবা। বুঝছো? যেটা আমার নিজেরও ফেস করা লাগে না। এনডিসিতে হয়ে গেছিলো ভর্তি পরীক্ষা দিয়ে, অন্যান্য জায়গায় র্যাঙ্ক দিয়ে যে পরীক্ষার জন্য ওই অ্যাপ্লাই করে রাখা লাগে না, তোমাদের সিনিয়র যেরকম অ্যাপ্লাই করছে না অনলাইনে, আমাদের সময় অনলাইনে এরকম সিস্টেম ছিল, অনলাইনে আবেদন করে রাখা লাগতো। তারপর হচ্ছে পরে আর চেকই করা লাগে না যে আমার তো এনডিসিতে হয়ে গেছে, আমার ওই রেজাল্ট চেক করার কী দরকার, চেকই করা লাগে না বা চেকই করি নাই। তো হয়ে গেলে কিন্তু শান্তি, আর না হয়ে গেলে কিন্তু আবার দৌড়াদৌড়ি। কারণ গত বছরও দেখলাম যারা কলেজ ভর্তির ব্যাচগুলোতে আমাদের ছিল, যে গুটি কয়েক স্টুডেন্টস বিভিন্ন কোচিংয়ে যখন আমি ক্লাস নিই দেখি, চান্স যখন আসে না, সিরিয়াল আসে না, তখন আসলে ওদের খুবই দুর্যোগ অবস্থা যায়। বুঝছো ব্যাপারটা? সো এই হচ্ছে মূল কথা। সেই জন্যে হচ্ছে একটু মানে এই কয়দিন বা চেষ্টা করে, এখন এই টাইমটা আমরা ওই পরীক্ষা শেষে আমরা এমনি বলি যে ঘোরাফেরা করা বা রিল্যাক্সে থাকা, তাই না? তো তার মধ্যে তোমরা ডিসিশন নিছো যে আমরা রিল্যাক্সে থাকবো না, আমরা একটু পড়াশোনা করবো, তাই তো বলো? এই জন্যই তো এখানে ক্লাস করার জন্য আসছো, বা ভালো একটা কলেজে আমি চান্স পাইতে চাই। তো সেই জন্যে কী করতে হবে, যে যেহেতু ডিসিশনটা নিছো সেহেতু এই কদিন একটু রেগুলারিটি মেনটেন করো। পরীক্ষা যেগুলো আমরা নিব পরীক্ষাগুলো দিব, সাপ্তাহিক পরীক্ষা কিন্তু খুব মানে মানসম্মত প্রশ্নের পরীক্ষা হবে, ঠিক আছে? আর আমরা তোমাদেরকে সাজেশন দিব একটা প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টেরই, হ্যাঁ। ওই সাজেশনগুলো হচ্ছে কি করতে হবে, একটু রিভিশন দিয়ে রাখবা আর কি। ওকে, সাজেশনের ব্যাপারটা কীরকম, যে এটাও হলিক্রস স্টুডেন্টসরাই মেক করতেছে। হলিক্রস আর নটরডেমে আমাদের যে স্টুডেন্টসরা পড়ে কলেজের এবং সিনিয়র যারা আছে, এই যে এক্স স্টুডেন্ট হলিক্রসে বা নটরডেমে, এদেরকে কাজটা দেওয়া আছে, হ্যাঁ। সো চ্যাপ্টার ওয়াইজ ওরা টিম ওয়াইজ ওয়ার্ক করে সাজেশনটা ডেভেলপ করতেছে এবং মূলত বই দাগাই দিবে যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট। ওই বই দাগানো স্লাইডগুলো বা পিডিএফগুলো হচ্ছে তোমরা যে সেরা কলেজ ভর্তি যে গ্রুপটা আছে না, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবা। আর ডিজিটাল কন্টেন্ট দেওয়া আমাদের জন্য ইজি, আমাদের ডিজিটাল কন্টেন্টের টিমটা খুবই স্ট্রং। আর হার্ড কন্টেন্ট মানে হচ্ছে যদি আমরা লেকচার শিট আকারে পিডিএফ হচ্ছে ছাপাই দিতে চাই, তাহলে তো এই বইগুলো ছাপাই দিতে গেলে তো বিশাল ঝামেলা পাইতে হবে, বুঝছো? এই জন্য তোমাদের যেহেতু সবারই মোটামুটি মোবাইল ফোনের তো অ্যাক্সেস আছে বা প্যারেন্টসদের তো স্মার্টফোন আছে, তাই না? তো কী করবা বলো, যে সরাসরি যখন বই দাগান আমরা স্লাইডগুলো দিয়ে দিব, হ্যাঁ, তখন হচ্ছে ওগুলা বইয়ের মধ্যে তুমি নিজে যে বইটা পড়ছো ওকে হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবা। ওগুলো একটু পরীক্ষার যে আগে যখন প্রিপারেশন নিবা
তখন আর কি এগুলো একটু চোখ বলে যাবে। এখন সবই পড়বা, কিন্তু পরীক্ষার লাস্ট মুহূর্তে তখন ওগুলো চোখ বলে যেতে পারবা আর কি। বুঝছো ব্যাপারটা? বলো। আমাদের ওই সিস্টেমে করা হচ্ছে যে লাইনগুলো আমি দাগাই দিব, আমি স্টুডেন্টসকে বলে দিচ্ছি যে 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 লাইন ইম্পর্টেন্ট এইগুলো দাগাই দিবা, সুন্দর মতো দাগাই দিবা, যাতে এইগুলা বাইরে খুব একটা প্রশ্ন না আসে। তারপরে আমরা প্রমোট করি যে সব কিছুই আস্তে আস্তে পড়ো, তাইলে ভালো হয়। বুঝছো? এবং এরকম হইতে পারে দাগানোর কেসে আমরা দুইটা টিম করে দিচ্ছি মূলত। একটা টিম হচ্ছে দুইটা টিমের মধ্যে কোনো কানেকশন রাখা হচ্ছে না, মানে ফার্স্ট টিম তাদের মতো করে জিনিসগুলো চিন্তা করে দাগাবে, সেকেন্ড আরেকটা টিম তারাও নিজেদের মতো করে দাগাবে। তারপর আমি হয়তো এটা মার্চ করতে পারি, অথবা দুইটা টিমের দাগানো বইটাই তোমাদেরকে দিয়ে দিতে পারে। তাইলে মোটামুটি তোমরা যখন চেক করবো দেখবা যে ওদের দুইটা টিমের মধ্যে যে পার্টগুলো কমন থাকবে, হ্যাঁ, ওগুলো দেখা যেগুলো যে বেশি আসার চান্স থাকে। বুঝছো? তারপরে চেক করে রাখলা, মানে আমাদের জায়গা থেকে যা যা তোমাদের জন্য করা যাবে আমরা কিন্তু ম্যানেজমেন্টে করে রাখতেছি। সো তোমাদের হচ্ছে একটু সিরিয়াসনেস মেনটেন করে পরীক্ষাগুলো এখানে যা নেওয়া হবে এগুলো দিবা। আর হচ্ছে যে আত্মবিশ্বাস রাখবা যে যেহেতু কোচিং করতেছো বা এখানে কানেক্টেড আছো, তুমি তোমার অনেকের থেকে যারা তোমার সাথে ভর্তি পরীক্ষায় জয়েন করবে তাদের থেকে একটু আগে আসো। সো তোমার চান্স পাওয়ার রেট ওদের থেকে বেশি থাকবে। ঠিক আছে? এবার বাকিটা আল্লাহ তাআলা যা ভালো বলো মনে করে বা যেটা তোমার ভাগ্যে আছে সেটাই ঘটবে। বুঝছো কিনা বলো? তো এই হচ্ছে কথা। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা দুইটা বেসিক হচ্ছে এখানে আলোচনা করলাম। এরপরে বেসিকে যাই, চলো। এরপরে বেসিক হচ্ছে আমাদের ম্যাপিং বা চিত্র, যেটা পরীক্ষায় সুন্দর বেশি দেয়। মোবাইল সাইলেন্ট রাখো। 1 নম্বর, 1 2 3, হ্যাঁ ঠিক আছে, এগুলো ড্র করো খাতায় দ্রুত। আচ্ছা, 4টা কেস দেওয়া হলো। বলো এগুলোর মধ্যে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। দেখো ঠিক আছে, এগুলো আগে ড্র করে রাখো। আরো দুটো বাড়িয়ে দিলাম। এই খাতায় ড্র করে ফেলো, তারপর হচ্ছে আবার কথা বলি দরকার হইলে। খাতায় 6টা কেস দেওয়া হলো, এই 6টা কেস থেকে একটা কেস পরীক্ষায় চাইতে পারে। এমসিকিউতে এরকম অপশন দিয়ে দিল, তখন বললো কোনটি ফাংশন কোনটি ফাংশন নয়, হ্যাঁ, তখন কিন্তু অ্যান্সার করতে হবে। দ্রুত বলো কোনটি ফাংশন কোনটি ফাংশন নয়। আচ্ছা, 1 2 আর 5, ওকে, তারপর বাকিরা 2 আর 5, তারপর 2 আর 5ই হবে। আচ্ছা, তারপর 4ও হয়, তারপর সবই মনে হয় হইতে পারে। আচ্ছা,
তো এইটা মনে রাখার খুব সহজ উপায় আছে। এই ফাংশন চ্যাপ্টার নিয়েও কিন্তু কলেজে যখন উঠবা, চ্যাপ্টার 8 ফার্স্ট পেপার, অনেক ডিসকাশন, বুঝছো, প্রচুর অঙ্ক, অনেক ডিসকাশন, এগুলো পাবা। তবে এখন এই জন্যে এখানে আরেকটা কথা হচ্ছে, এই চ্যাপ্টারটাকে প্রায়োরিটি কেন দেওয়া হয় সেটা একটু বলে রাখি। এই যে আমাদের অনলাইনে যখন যে কয়টা ক্লাস হয়েছে তোমরা কি দেখছো? সেটা কলেজ ভর্তি প্রস্তুতি কিন্তু বোধহয় 3টা ক্লাস হয়ে গেছে অনলাইনে। বায়োলজি 2টা ক্লাস হয়েছে, ফিজিক্স একটা ক্লাস হয়েছে। তোমরা ক্লাসগুলো করছো বা দেখছো? কোথায়? গ্রুপে একটা ক্লাস আছে, আমি আমাকে মনে করে দিই, আমি এটা দেখাই দিব আবার। হ্যাঁ, আমার পেজে আছে 3টা। আচ্ছা, থিওরিটা লিখে আম গাছ থিওরি। হ্যাঁ, আম গাছ থিওরি। হ্যাঁ, আম গাছ থিওরি সেটা কি এটা জানা দরকার। এটা হচ্ছে খুব মজা করে আমরা বলি, কিন্তু পরীক্ষার জন্য মানে মনে রাখার জন্য খুব ভালো ওয়ে। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমরা জানো আম গাছ থিওরি এই কেসে হচ্ছে কি, একটা আম গাছে একাধিক আম ধরতে পারে, কিন্তু একটা আম কি একাধিক আম গাছে ধরতে পারবে? বলে পারে না। এইভাবে বেসিকটা দেখো। ধরো এই যে 1 নম্বর কেস, 4 নম্বর আম গাছে 1 নম্বর আমটা ধরলো, 5 নম্বর আম গাছে একই সাথে 2 নম্বর এবং কি 3 নম্বর আমটা ধরলো। তাহলে এটা কি হবে? ভ্যালিড লজিক কি না? বলো ভ্যালিড লজিক না? তার মানে এটা হবে ফাংশন। ঠিক আছে, ওকে, যদি ভ্যালিড লজিক হয় তাহলে ফাংশন। দেখো 4 নম্বর আম গাছে 1 নম্বর আমটা ধরলো, 5 নম্বর আম গাছে 2 নম্বর আম এবং 6 নম্বর আম গাছে কি 3 নম্বর আম ধরলো। এটা ভ্যালিড শর্ত কিনা বলো? একটা আম গাছে একটা করে আম ধরলো, ভ্যালিড শর্ত হলে এটা কি হবে? ফাংশন। এটা দেখো 4 নম্বর এবং 5 নম্বর আম গাছ, এদের যৌথ প্রযোজনায় একই সাথে একটা আম ধরছে। বলো এটা সঠিক কিনা, হইতে পারে কিনা বলো, তাই না? হ্যাঁ, হইতে পারে। বলো পারে কিনা? পারে। 2টা আম গাছ থেকে একটা আম ধরছে, এটা সম্ভব? বলো। আচ্ছা আচ্ছা, সম্ভব না। তো এটা কি না? ফাংশন না। বুঝছো কথাটা? বলো। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর আম গাছ থেকে 1 নম্বর আমটা ধরলো, 5 নম্বর আম গাছ থেকে 3 নম্বর আমটা ধরলো, এটা ভ্যালিড কিনা বলো? তাহলে 2 নম্বর আম গাছ আমটা কি বলো? 2 নম্বর আমটা আসমান থেকে পড়ছে, হাতের মধ্যে এসে পড়ছে, ঠিক না? এটা হচ্ছে পৃথিবীর প্রথম আম যেটা গাছ ছাড়া আসছে। বলো এটা কি শর্ত সঠিক? বলো সঠিক না। তাহলে এইটাও ফাংশন হবে না। বুঝছো? এটাও কি হবে না? ফাংশন হবে না। আর এরপর দেখো 5 নম্বর কেস, 4 নম্বর আম গাছে 1 নম্বর আমটা ধরলো, 5 নম্বর আম গাছে ধরো 2 নম্বর আমটা ধরলো, 6 নম্বর আম গাছে 3 নম্বর আমটা ধরলো, আর 7 নম্বর আম গাছে কোনো আম ধরে নাই। এটা সঠিক কিনা? সঠিক। কারণ একটা আম গাছে আম নাই ধরতে পারে। হ্যাঁ, আম গাছের ইচ্ছে হইলো আমি এবার আমাদের এখানে আসবে না, হইতেই পারে। সো সেক্ষেত্রে এটা কি না? ফাংশন। ঠিক আছে, আর এটা কি ফাংশন হবে? 6 নম্বরটা না। কেন? কারণ 2 এবং 3 নম্বর আম গাছ থেকে একটা আম ধরছে, সেটা তো পসিবল না। সো এরকম ম্যাপিং যখন থাকবে বা কেস যখন থাকবে, তখন এই আম গাছ থিওরি খুব সিম্পল কনসেপ্ট। এটা দিয়ে তোমরা ইজিলি কি লিখতে পারবে বলো? কি করতে পারবা? ফাংশন নাকি ফাংশন না, এটা বের করে ফেলতে পারবা। বুঝছো ব্যাপারটা? বলো। সো এই হচ্ছে কথা। এটার ডেফিনেশনে কি হচ্ছে? এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। এই কেসে এখানকার লজিকটা ভ্যালিড। আচ্ছা, উঠো তাহলে। হ্যাঁ, ছোট করে লিখে ফেলো। আচ্ছা, সো এই পর্যন্ত কি শেষ সবার? বলো, এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, তাহলে লেখা উঠানো শেষ কিনা বলো? লেখা উঠানো শেষ না? এলে এবার আমরা পরের অংশে যাই। কেমন? পরের অংশে ব্যাখ্যা দিই, চলো। আচ্ছা, আম গাছ থিওরির পর এর পরের অংশ হচ্ছে হ্যাঁ ফাংশনের মান নির্ণয়ের কেস। ঠিক আছে, তো ফাংশনের মান নির্ণয় তোমরা কি দেখতে পাচ্ছ এই পাশে লাইটের রিফ্লেকশনের জন্য? আচ্ছা, দেখো ফাংশনের মান নির্ণয়। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিন যদি দেওয়া হয় এটা কেমন লাগবে বলো? তোমাদেরকে দেখা যাবে না? খালিও দেখা যাবে। এটা বের করে দেখি কি অবস্থা। এফ অফ এক্স ইকুয়াল টু এত হইলে এফ অফ 1/x² সমান কত?
দ্রুত। কত আসছে? পারছো? মজা নাকি পারতেছো না? মান নির্ণয় অঙ্ক কি সব খেয়ে ফেলছো? হ্যাঁ এরকম আর কি। নিচে এক্সেস করে দ্বারা গুণ করে দাও। বলো। না হয় নাই। দেখি। হ্যাঁ আচ্ছা ওকে। যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করতে হবে তো। হ্যাঁ ঠিক আছে ওকে। ঠিক আছে। এখন শুনো, যারা পারো নাই বা যারা পারছো সবার জন্যই আবার একটু জিনিসটা মনোযোগ দাও। দেখো এক্সের জায়গায় এখন এখানে 1/x² বসাবো, তাই না? তাহলে মিলাও, আমি 2 লাইন অঙ্কটা করে দিব। দেখো এক্সের জায়গায় যদি 1/x² বসাই, তাহলে এখানে এক্সের জায়গায় 1/x² বসবে। এই এক্সের জায়গায় যদি 1/x² বসে, 1/x² হোল স্কোয়ার, তাহলে 1/x⁴ তাই না? 1/x⁴ প্লাস 5 কি হয় এখানে x² প্লাস 1 আর 3/+2। এখন এই জায়গাটাতে খেলা দেখো, 1/x⁴ নিচে x⁴ আর নিচে হচ্ছে x²। উপরে লসাগু করলে কি হবে? উপর যে লসাগুর হর কি হবে? x⁴, আর নিচে লসাগু করলে লসাগুর হর কত হবে? x²। সো লসাগু করে কাটাকাটি করে ক্যালকুলেশন করা, এটার অল্টারনেটিভ আরেকটা এক লাইনের ওয়ে আছে, সেটা হচ্ছে বড় লসাগু দ্বারা উপর নিচে গুণ করে দেওয়া। মিনিং সেম, মানে বুঝছো? মানে বড় লসাগু মানে হচ্ছে এখানে x⁴ আছে না সর্বোচ্চ পাওয়ার, এই বড় লসাগু, এটা দ্বারা আমি উপরে এবং নিচে লব এবং হরে গুণ করে দিব। গুণ করে দিলে কি হয় দেখো, x⁴ দ্বারা যদি উপরে নিচে গুণ করে দাও 1 x⁴ কাটা যাবে, x² এর সাথে x⁴ কাটাকাটি করলে x² থাকে না, 5x² প্লাস কি 4, আর নিচে এখানে কি হবে 3² প্লাস 2x⁴। এই কোশ্চেন যদি এমসিকিউতে দেয় তখন তুমি এত বড় করে, যারা বড় করে করছো রেগুলার নিয়মে, এত বড় করে তো করতে পারবা না। পারবা বলো? সময় লাগবে অনেক। সো এটা হচ্ছে বেটার ওয়ে হচ্ছে যে 2 লাইনে করে ফেলতে পারো, এটা আরো স্মুথ হয়ে গেল। সবাই কি বুঝছো অঙ্কটা? বলো। উঠাও। তাড়াতাড়ি উঠাও। লব এবং হরে x⁴ দ্বারা গুণ করে, তাই না? এখানে এক লাইনে কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, লব এবং হরে x⁴ দ্বারা গুণ করে। ঠিক আছে কথাটা? আচ্ছা এখন শোনো, দেখি আরেকটা প্রশ্ন দিই, যে পারবা তার জন্য আছে নগদ 10 টাকা পুরস্কার। দেখো f(x+1) = x² + 2 হলে সময় 1 মিনিট, f(x+3) সমান কত? ওকে আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি আগে স্টপওয়াচ চালু করি। হ্যাঁ ওকে, স্টপওয়াচ চালু করলাম। সময় 1 মিনিট। হ্যাঁ হয়েছে? না না হয় নাই, হয় নাই। সময় 1 মিনিট, খুব সহজ অঙ্ক। কে হবে? না হয় নাই। কে হবে আজকের 10 টাকা বিজয়ী? না
না না টাইম শেষ, আমার 10 টাকা মনে বেঁচে গেছে। না সবাই এটা বের করছে কেন বুঝলাম না। না আচ্ছা আমি করে দিই, তারপর আমাকে বইলো কারোর অ্যান্সার ঠিক হয়েছে কিনা, আর আমি করার সময় কইরা বইলো না, বুঝছো? আচ্ছা তো চলো দেখো আমাদের বেসিক যেটা এখানে, এখানে বাম পাশে দেখো, এটা দেখো এক্স এর পরিবর্তে তুমি যদি 2 বসাও, ডান পাশে এক্স এর পরিবর্তে 2 বসবে না মান বসানোর কেসে। এখানে বাম পাশে যদি এক্স এর পরিবর্তে 5 বসাও, ডান পাশে কি বসবে এক্স এর পরিবর্তে। এখন দেখো আমাদের এখানে লাগবে এক্স প্লাস 3, তাই না? ভিতরে কি লাগবে তোমার, এখানে এক্স এর পরিবর্তে তুমি যদি এক্স প্লাস 2 বসাও, তাহলে ডান পাশে কি এক্স এর পরিবর্তে কত বসাতে হবে? এখন তাহলে তো এখানে কি হবে, এক্স অফ এক্স প্লাস 3 হয়ে যাবে না? এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6 হয়ে যাবে এটার অ্যান্সার। বলো হচ্ছে কারো হয়েছে? হয় নাই তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুঃখজনক। আচ্ছা উঠো, বেসিকটা বুঝছো বলো। এক্স এর পরিবর্তে বাম পাশে যেটা বসাবা, ডান পাশে কি হবে সেটাই তো বসে, এটা তো আমরা জানি। তাহলে সেই হিসেবে এখানে এক্স এর ভিতরে তো লাগবে এক্স প্লাস 3 লাগবে, তাই না? এক্স প্লাস, অথবা আরও সহজ করে তোমাকে যদি বলি, এখানে এক্স প্লাস 1 এটার পরিবর্তে কত লাগবে বলতো? এক্স প্লাস 3 লাগবে, তাই না? আচ্ছা না এভাবে বলা দরকার নেই, তো এখানে এইভাবে চিন্তা করলে ভালো। হ্যাঁ আরও 2-3টে ব্র্যাকেট কোন দেখে দিব। হ্যাঁ দেখো এখানে এক্স এর পরিবর্তে তুমি যদি এক্স প্লাস 2 বসাও, হ্যাঁ বাম পাশে এক্স এর পরিবর্তে যত বসাবা, ডান পাশে এক্স এর পরিবর্তে তত বসানো লাগে না? এটাই তো মূল বেসিক ছিল মান নির্ণয়ের। হ্যাঁ তো তাহলে আমি ডান পাশে এক্স এর পরিবর্তে এক্স প্লাস 2 বসালাম, বুঝছো? তাহলে 2 বসালে 2 + 1 3 হয়ে গেল। বাকিটা বুঝছো বলো? বলো তার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না বুঝলে বলো, কেউ সবাই বুঝছো এটা? বলো বলো। এখানে অ্যান্সারে কি লাগবে? এফ অফ এক্স প্লাস 3 না? এখানে এক্স এর পরিবর্তে কত বসালে এক্স প্লাস 3 পাওয়া যাবে? এক্স প্লাস 2 মুখস্থ কিন্তু না, কোশ্চেন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, এক্স প্লাস 2 বসাতে হবে। সো বাম পাশে তুমি যদি এক্স এর পরিবর্তে এক্স প্লাস 2 বসাও, ডান পাশেও এক্স এর পরিবর্তে কত বসাতে হবে? এটাই তো, এই যে এখানে এক্স এর পরিবর্তে 5 বসাইলে এখানে এক্স এর পরিবর্তে কত বসাতে হয়? হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো আরেকটা কোশ্চেন দিই আমি, ধর এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স কিউব হলে, হ্যাঁ এফ অফ এক্স মাইনাস 1 সমান কত? তাহলে বলো এখানে তাহলে এক্স মাইনাস 1 পাইতে গেলে বলো এফ অফ এক্স এর পরিবর্তে কত বসাতে হবে? -3 বসাতে হবে। এই তো বুঝে গেছো, তাহলে এক্স মাইনাস 3 এবার বুঝছো? তাহলে এখানে বাম পাশে হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 3, আর ভাঙাইলাম না আমি, বাকিটা সবাই বুঝছো এবার? বলো যারা কম বুঝছিল বলো কোনটা বুঝছো না বলো। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে এক্স প্লাস 2 না, এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস 2 দেওয়া আছে। আর প্রশ্নে কি চাইছে? তুমি বলো এক্স এর পরিবর্তে কত বসালে ভিতরে এক্স মাইনাস 1 আসবে? এক্স মাইনাস 3 বসালে, আর -3 + 2 -1 হয়। লজিকটা বুঝছো বলো? খুবই সিম্পল লজিক, কিন্তু প্যাচ লেগে যায় আর কি, একটু থেকে একটু হলে প্যাচ লেগে যায়। আর এটা একদম কমপ্লিটলি বুঝার কোশ্চেন, তাই না? কোনো ভেজাল আছে অঙ্কটা নিয়ে আর? বলো নাকি এখনো বুঝো নাই? এখনো কে বুঝো নাই? এই পর্যন্ত রেখে দিলে হয়, বা অপশনে যদি থাকে যেটা থাকবে সেভাবে অ্যান্সার দেখাবা। একটু ট্রিকি প্রশ্ন বাট সহজ, তাই না? খুবই সহজ। ঠিক আছে সবার? বলো ঠিক আছে কি না? ওকে 10 টাকা বেঁচে গেল। তারপরে আসি। আচ্ছা তো দেখো টাইম স্টাফ, হ্যাঁ হোয়াইট স্ক্রিনটা ভালো, তাই না? হ্যাঁ হোয়াইট স্ক্রিন হলে ভিডিওটা ভালো আসে, নাহলে ভিডিওটাতে রিফ্লেকশন হয়। তো শোনো, আচ্ছা তাহলে এখন আমাদের ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স এটা নিয়ে আমাদের আলোচনা দেখতে হবে। ঠিক আছে দেখো
এফ অফ এক্স, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল ধরা যায় 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 4 হলে এক্স এর ডোমেইন, রেঞ্জ, ইনভার্স। তিনটা প্রশ্ন। এক্স এর ডোমেইন বের করবা, রেঞ্জ বের করবা এবং ইনভার্স বের করবা। পড়ছিলে না এককালে? বলো, উঠাও কোশ্চেন উঠাও। এরপর এক্স এর ডোমেইন বের করবা, রেঞ্জ বের করবা, ইনভার্স বের করবা। মনে আছে না? সব খেয়ে ফেলছো? বলো, সব খেয়ে ফেলছি। হ্যাঁ বলো, তোমার মনে আছে? শেষ। তোমাদের কিছু মনে পড়ে না? আমার কেন কিছু মনে পড়তেছে না? লাইকলি কয়েকজনের অ্যাটিটিউড হচ্ছে এটা। তোমরা তো ব্যাপক বন্ধ পাইছিলা করোনায়, তাই না? খুব রিল্যাক্সে ছিলা। বলো, খুব রিল্যাক্সে ছিলা। সবচেয়ে আনন্দ ছিল যে পরীক্ষা হবে না, তাই না? অনেকের জন্য পড়াশোনাই করে নাই, দেখলাম আমি। খুব রিল্যাক্সে ছিল। এরপর যখন পরীক্ষা হওয়ার কথা বলছে তখন অনেকের ঘুম হারাম হয়ে গেছে, আর এবার কী করবো। তারপর তোমাদের তো সিলেবাস যেটা দিছে খুব সিম্পল, অল্প সিলেবাস দিছে না, নামে মাত্র, যাতে সবাই পাস করে যায়, তাই না? বলো, মানে এরকম করতে পারতেছে না যে হচ্ছে অটো পাস দিয়ে দিবে, তখন আর কি এরকম সিলেবাস আসে, যেটা এই যে কলেজের ক্ষেত্রে হইতেছে। প্রশ্ন সহজ করতেছে, কিন্তু কলেজের এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো গেছে না, প্রশ্ন অনেক সহজ করতেছে, একদম মানে বাচ্চা বাচ্চা প্রশ্ন দিচ্ছে, হচ্ছে রেগুলার বেসিসে এরকম কোশ্চেন কখনোই দেয় না। কিন্তু এবারও কলেজের বোর্ড এক্সামে তোমাদের যে বোর্ড এক্সামটা গেল, ফিজিক্স পরীক্ষা গেল, খুব সহজ প্রশ্ন। আমি ওদেরকে আগে বলেছিলাম, যারা আমাদের ব্যাচগুলোতে ছিল, বলেছিলাম যে তোমাদের এবার প্রশ্ন কঠিন করবে না, কারণ প্রশ্ন কঠিন করার কোনো প্রশ্নই উঠে না, বুঝছো? কেন? কারণ তোমাদেরকে সিলেবাসই কমাই দিছে, তোমাদেরকে না পারতে পাস করে দেয়। তো প্রশ্ন যদি কঠিন করে তাহলে তো আর স্ট্র্যাটেজি মিললো না। হ্যাঁ, সো এই জন্যে ব্যাপার আছে। আচ্ছা, অনেকেই পারতেছি, অনেকেই পারতেছি না, অনেকে প্রশ্ন উঠে বসে রয়েছি হাতে হাত বট লাগে, তাই না? একটু রেস্ট নিচ্ছে অনেকে। আচ্ছা, এখন রেঞ্জ, ডোমেইন, ইনভার্স। আচ্ছা, ডোমেইন রেঞ্জ কেমনে বের করছো? শর্টকাট দিয়ে করছো? আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, আসো আমরা এবার ব্যাখ্যাটা দিই। হ্যাঁ, যদি রিটেন এক্সাম হয় তাহলে এই ডোমেন রেঞ্জ এবং ইনভার্স বের করতে বলতে পারে বা বলার কথা, বুঝছো? আর যদি এমসিকিউ হয় তাহলে তো বলবেই, তাহলে হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাটে করতে হবে। আমরা শর্টকাটটা দেখাই দিব, বেসিকটা দেখাই দিব, বুঝছো? যাতে তোমরা যেটাই আসুক সেটাই যেন পারো। আর এখান থেকে স্টেটমেন্টস আছে যেটা এমসিকিউতে বেশি দেয়, সেটাও আমি লিখে দিব, বুঝছো? কিছু স্টেটমেন্ট আসে যেগুলো এমসিকিউতে টিচারদের খুব পছন্দ। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো ফার্স্ট অফ অল, আর যদি কোনো কারণে বলে দেয় যে শর্ট সিলেবাসের বাইরে হচ্ছে প্রশ্ন করবে না, তাহলে তো আজকে ক্লাস হচ্ছে আমরা জাস্ট সৌজন্যমূলক ক্লাস এরকম হয়ে যাবে আর কি। কী একটা অবস্থা তোমাদের। আমি এরপর থেকে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে পড়াই দিব, বুঝছো? বলা যায় না যে এটা আসলে কোন দিকে আবার পল্টি দেয়। হ্যাঁ, কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ওকে। সো দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ এক্সের ডোমেন, ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স বের করতে হবে। বলো বলো, কী বলতেছিলা? আচ্ছা, ওকে। সো ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স বের করতে হবে। ইনভার্স বের করার, এই ডোমেন রেঞ্জ বের করার কেসে ভগ্নাংশ ফাংশনে, ফ্র্যাকশনাল ফাংশন, ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে যে ব্যাপারটা, কনসেপ্টটা, সেটা হচ্ছে নিচে জিরো হইতে পারবে না। কী হবে না বলো? নিচে জিরো হইতে পারবে না, ঠিক আছে? তো নিচে যদি জিরো হইতে না পারে, কেন নিচে জিরো হইতে পারবে না বলো তো? যে 1/0, এটার মানে কি বলো তো? অসংজ্ঞায়িত। ওকে, অসংজ্ঞায়িত। আর 0/0 এটার মানে কি বলো তো? 0/0 সমান হচ্ছে 0/0। আচ্ছা, অনির্ণ। 0/0 মানে হচ্ছে অনির্ণ। এখন কথা হচ্ছে অসংজ্ঞায়িত এবং অনির্ণের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এই তো, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, অসংজ্ঞায়িত মানে সংজ্ঞায়িত করা যায় না, আর অনির্ণ মানে নির্ণয় করা যায় না। আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি হবে, লাইনটা ডেফিনেশন দেয়। কিন্তু অসংজ্ঞায়িত কেন সেটা একটু বলে দিই। দেখো, 1/0 কেসে 1/0
এক্ষেত্রে দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 অফ 1/x। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা নিয়ে ফুল একটা চ্যাপ্টার আছে লিমিটের কলেজে 9.1, অলমোস্ট 8 থেকে 9টা ক্লাস নেওয়া লাগে এই চ্যাপ্টারের। তো এই ডিসকাশনটা লাগে, তো এটা তোমার জানা দরকার নাই, আপাতত এটা জানলা যে 1/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত প্লাস। কেন? তার কারণ হচ্ছে বলো 1 বা 0 বা 5 বা যে কোনো একটা সংখ্যা, এটা কিন্তু মিনিং একটাই, একটা জিনিসই বোঝায় যে 5 দ্বারা জাস্ট স্পেসিফিক 5 এটাকেই বোঝায়, একের অধিক সংখ্যাকে কিন্তু 5 দ্বারা বোঝায় না। সো একটা সংখ্যা তত্ত্বের কেসে একটা সংখ্যাকে তখনই সংজ্ঞায়িত সংখ্যা বলা যাবে যখন এটার স্পেসিফিক একটা ভ্যালু থাকবে বা একটা আইডেন্টিফিকেশন থাকবে। কি থাকবে বলো? স্পেসিফিক একটা আইডেন্টিফিকেশন থাকবে। একের অধিক আইডেন্টিফিকেশন থাকলে এটাকে সংজ্ঞায়িত সংখ্যা বলা হবে না। লজিকটা ক্লিয়ার বলো? একের অধিক আইডেন্টিফিকেশন থাকলে বা পরিচয় থাকলে এটাকে সংজ্ঞায়িত সংখ্যা হবে না। লাইক হচ্ছে 5 বলতে শুধু 5কে বোঝায়, অন্য কোনো সংখ্যাকে বোঝায় বলো? বুঝছে না। কিন্তু 1/0 বলতে একই সাথে প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি দুইটা আলাদা জিনিসকে বোঝাচ্ছে। বুঝছো কাহিনী? তো এই যে 1/0 বলতে দুইটা আলাদা জিনিসকে বোঝাচ্ছে, ঠিক সেই জন্যে এটাকে কি বলতে পারবো না আমরা? সংজ্ঞায়িত সংখ্যা বলতে পারবো না। আর তার জন্য এটা হচ্ছে কি আমরা বলতেছি অসংজ্ঞায়িত। বুঝছো? এটা সংজ্ঞায়িত না, সেটাকে কি বলা হবে? অসংজ্ঞায়িত। লজিক বা কথার স্টেটমেন্টকে ক্লিয়ার সবার কাছে বলো? আসলে অসংজ্ঞায়িত হওয়ার কারণ হচ্ছে একটা, সেটা কি বলো যে 1/0 সমান প্লাস মাইনাস ইনকাম। কেউ যদি জিজ্ঞেস করে যে এটা অসংজ্ঞায়িত কেন, তো লজিকটা কি হবে? যে অসংজ্ঞায়িত হওয়ার কারণই একটা, সেটা হচ্ছে সংজ্ঞায়িত সংখ্যার ভ্যালু একটা থাকে, কিন্তু এখানে 1/0 সমান প্লাস মাইনাস ইনফিনিটি আসে, অর্থাৎ দুইটা ভ্যালু আসে। তো যেহেতু একটা ভ্যালু হইলে সংজ্ঞায়িত হবে, কিন্তু এখানে দুইটা ভ্যালু, এই জন্য এটা সংজ্ঞায়িত না, অর্থাৎ অসংজ্ঞায়িত। ব্যাখ্যা ক্লিয়ার সবার কাছে বলো? বললে সহজই লাগে, বাসে যাওয়ার পর কিছুই মাথা থাকে না, তাই না? সব খেয়ে ফেলো। পরের দিন ক্লাসে জিজ্ঞেস করলে দেখবা যে হ্যাঁ আমি তো শুনছি কিন্তু মনে আসতেছে না, মানে এরকম একটা ব্যাপার। আচ্ছা, আর অনির্ণয়ের ব্যাপারটা কি সেটা একটু বলে দিই। 0/0, হ্যাঁ, এটাকে তুমি ধরো যে এক্স ধরলাম, মান বের করে ছাড়বো, ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে এর পরের লাইন 0 ইকুয়াল টু এক্স ইন্টু 0 লেখা যায়? 0 ইকুয়াল টু এক্স ইন্টু 0 লেখা তো যায়। এখন লেখা গেলে এবার বলো সমীকরণের বাম পাশ এবং ডান পাশ কি হবে? ইকুইভ্যালেন্ট হবে, সমান হবে। তো এই সমীকরণের কেসে দেখো এক্স এর মান তুমি যদি 1 বসাও, তাহলে 1 ইন্টু 0 সমান কত হয়? 0। আর বাম পাশে 0 মিলে গেছে না? তাহলে শূন্য শূন্য কাটাকাটি করে 1 লেখা যায়, যায় কি না বলো? বলো কেন যায় না? মাত্র তো 1 বের করলাম। বাট এক্স এর মান 2 বসাও, 2 বসাইলে কি হয়? 0 হয়। এক্স এর মান 3 বসাও, তাও বাম পাশ ডান পাশ মিলে যায়। এক্স এর মান 4 বসাও, 5 বসাও, তোমাকে বসাও 0, তাই না? সো আলটিমেটলি কি হইলো? বাম পাশ ডান পাশ সেম হচ্ছে না? বাম পাশ ডান পাশ যদি সেম হয়ে যায় তাহলে এটাকে কি বলা হবে? মানে এক্ষেত্রে কি হবে? কি বলি, উল্টা বলতেছি। এক্স এর মান অ্যাকচুয়ালি যেটাই বসাই সেটার জন্য কি বাম পাশ ডান পাশ সেম হচ্ছে না? এক্স এর মান তাহলে কি হবে? এটাকে নির্ণয় করা যাচ্ছে? যাচ্ছে না। তো সেই জন্যে 0/0 এটা কোনো ভ্যালুই বের করা যায় না, অসংখ্য ভ্যালু আসে। ভ্যালু বের করা যায় না বলতে, ভ্যালু নির্ণয় করা যায় না বলতে অসংখ্য ভ্যালু আসে, 1-2টা কিন্তু না। 1/0 ক্ষেত্রে কি ছিল? রেজাল্ট 2টা ছিল, কিন্তু 0/0 ক্ষেত্রে রেজাল্ট অসংখ্য। হ্যাঁ, যা এক্স্যাক্টলি কোনটা হবে সেটা নির্ণয় করতে পারতেছি না বলেই অনির্ণয় বলতেছি। হিসাব বুঝছো বলো? তো ছোট করে নোটস লিখে রাখো, তার কারণ যখন কলেজে উঠবা এই লিমিট চ্যাপ্টারটা পড়ানোর সময় টিচারদের ফার্স্ট প্রশ্ন থাকবে 1/0 আর 0/0 মধ্যে পার্থক্য কী। তখন তোমাদের যদি জানা থাকে, যে কলেজে ভর্তি হও এই প্রশ্নটা করে, তো তখন তুমি অ্যান্সার দিতে পারবা, তাই না? কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবা। তারপর বললো যে আমি রাফি ভাইয়ের থেকে শিখছি, সবার কাছে সবার সামনে প্রমোশন করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা উঠা, ঠিক আছে। হ্যাঁ, 1/0 আর 0/0 মধ্যে শর্ট একটা পার্ট দিয়ে লিখে রাখো কোনটার পরিচয় কি। 1/0 ক্ষেত্রে সংজ্ঞায়িত সংখ্যা হতে হলে দুইটা ভ্যালু, একটা ভ্যালু থাকতে হবে, কিন্তু এখানে দুইটা ভ্যালু আসে বলে এটা অসংজ্ঞায়িত, তাই না? দুইটা ভ্যালু আসে বলে এটা, দুইটা মান আসে বলে এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে? আর অনির্ণয়ের কেসটা হচ্ছে কি বলো? যে নির্ণয় করতে পারতেছি না, অসংখ্য মান আসে, অসংখ্য রেজাল্ট আসে। হ্যাঁ, 0/0 সমান অসংখ্য রেজাল্ট আসে, এক্স্যাক্টলি কোন অ্যান্সার আসবে সেটা নির্ণয় করা যাচ্ছে না। বলো রেজাল্ট বুঝতেছো? বলো তোমার নাম কি? হ্যাঁ, কোন স্কুল? এক্সের অসংখ্য মান না? কোন স্কুল? মতিঝিল আইডিয়াল। আচ্ছা, তোমার বাসা কোথায় মতিঝিল আইডিয়ালের? আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম, তাই না? ভুলে গেছি। আচ্ছা,
ঠিক আছে সবার? আচ্ছা, তাহলে আমরা 1/0 আর 0/0 এটার ব্যাপার স্যাপার বুঝলাম, তাই না? গেল, ঠিক ঠিক তো বলো? এরপর কি হবে দেখো, তাহলে এখন এই কথাগুলো আসছে ওই যে আমাদের এই ডোমেন বের করতে যাওয়ার সময়, এখানে ডোমেন বের করতে গেলে এই দুটো কথা বলা লাগে সাথে সাথে। তো আমাদের ভগ্নাংশ ফাংশনের কেসে একটা জিনিস ক্লিয়ার, যে নিচে জিরো হওয়া যাবে না, তাই না? ভগ্নাংশ ফাংশন বা ফ্র্যাকশনাল ফাংশনের কেসে নিচে জিরো হওয়া যাবে না, সহজ কথা, বুঝছো? তো নিচে যদি জিরো হইতে না পারে তাহলে ডোমেনের শর্তে ওইটাই ইউজ করতে হবে। এবং আরও কথা যদি বলি, এই যে এই কেসটা লিখলাম, এই কেসের এখানে এক্সের যে ভ্যালুটা আমি ইনপুট হিসেবে বসাবো, হ্যাঁ, সেটাকে তো বলা হয় কি ডোমেন। আর এক্স এর ভ্যালু বসালে কার ভ্যালু পাবো? এফ অফ এক্স এর ভ্যালু পাবো না? এটা কি আউটপুট ভ্যালু না? তাহলে এটাকে বলা হয় রেঞ্জ। আউটপুট ভ্যালু এটাকে বলা হয় কি রেঞ্জ। ঠিক আছে, বলো। সো ডোমেনের মানে হচ্ছে এক্স এর শর্ত, আর রেঞ্জ মানে এফ অফ এক্স এর শর্ত। ডোমেন মানে কিসের শর্ত? এক্স এর শর্ত, আর রেঞ্জ মানে এফ অফ এক্স এর শর্ত। কথা নিয়ে কোনো ভেজাল আছে বলো? আচ্ছা, তো তাহলে ডোমেন নির্ণয় এই পার্টে এক্স প্লাস 4 এটার ভ্যালু কি হইতে পারবে না? জিরো হইতে পারবে না। তাহলে এক্স এর ভ্যালু -4 হইতে পারবে না। কথা ক্লিয়ার? এক্স এর ভ্যালু কি হইতে পারবে না? -4 হইতে পারবে না। ঠিক আছে, কথাটা বলো। আচ্ছা, সো এইটা দ্বারা কি বোঝায়? যে এক্স এর তো অসংখ্য মান বসানো, এক্স এর ভ্যালুগুলো আমি কোত্থেকে বসাবো? বাস্তব সংখ্যার সেট থেকে তো বসাবো, তাহলে রিয়েল নাম্বারের সেট থেকে বসাবো। কিন্তু ওই রিয়েল নাম্বার সেটের কেসে এক্স এর ভ্যালু আমি -4 বসাতে পারবো না, বাকি সকল মান বসানো যাবে। তাহলে এখানের ক্ষেত্রে ডোম অফ এফ, এটা লেখা হয় রিয়েল নাম্বার বাদ, এই মাইনাস না, মাইনাস পরে, এটা হচ্ছে বাদ, রিয়েল নাম্বার বাদ -4, তাই না? রিয়েল নাম্বার বাদ মাইনাস। আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় কেন? কারণ স্পেসিফিক একটা সংখ্যা বুঝতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়। ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের আলাদা পরিচয় আছে ব্যবধি পার্টে, যেটা আমরা এটা শেষ করার পরে আমি এটা দেখাই দিব দরকার ব্যবধি পার্টটা, বুঝছো? ওইটাও ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। আর ডোমেন রেঞ্জ থেকে পরীক্ষা প্রশ্ন আসে বা আসবে বলা যায়, ঠিক আছে? আচ্ছা, সো ডোম অফ এফ ইকুয়াল টু রিয়েল নাম্বার বাদ -4, হিসাব ঠিক আছে বলো? আচ্ছা, ওকে, তাহলে এরপরে আলোচনা দেখো। তাহলে ডোমেনের পার্ট কমপ্লিট। হ্যাঁ, এবার দেখো রেঞ্জ নির্ণয়। আমি নিচের অংশটুকু মুছে ফেলি, কেমন? নিচের অংশটুকু মুছে ফেলি। আচ্ছা, তোমরা স্কুলে যখন পড়তা, তোমাদের ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস করা হয়েছিল স্কুলের ক্লাসে কখনো? রেঞ্জ নির্ণয়। স্কুলের স্ট্রাকচার আর কলেজের স্ট্রাকচার কিন্তু অনেক পার্থক্য। স্কুলের পড়াশোনার পদ্ধতি, কলেজের পড়াশোনার পদ্ধতি ফুললি ডিফারেন্স। অ্যান্ড স্কুলের টিচারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা অপিনিয়ন লেভেল, কলেজের সাথে অপিনিয়ন লেভেল, এটাও খুব চেঞ্জড, বুঝছো? মানে দুই জগৎ অ্যাকচুয়ালি। আবার স্কুল ক্রস করে যখন ইউনিভার্সিটি উঠবা ইনশাল্লাহ, তখন আবার ফুললি চেঞ্জ। স্কুলের কলেজের গন্ডির স্ট্রাকচার আর ইউনিভার্সিটি গন্ডির স্ট্রাকচার একদম ডিফারেন্ট স্টেজ। তো এই জন্যে নামও তিনটা, একটা হচ্ছে স্কুল, আর একটা কলেজ, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি। কারণ নামেই অলরেডি আলাদা করে দেওয়া হয়েছে, ফাংশনসগুলো আলাদা, স্ট্রাকচার বা হচ্ছে ইনভায়রনমেন্টও আলাদা, বুঝছো? তবে কলেজ লাইফটা খুব সুন্দর হয় যদি পারফেক্টলি পড়াশোনা করো, আর হচ্ছে যদি কনসেন্ট্রেশন শুধু পড়াশোনার দিকে দাও, তাহলে কলেজ লাইফটা সুন্দর। আর যদি কোনো কারণে কলেজ লাইফের কেসে তোমরা অনেকেই কত রকমের রিলেশনশিপ পছন্দ করো, অনেকেই, তাই না? আশা করি তোমরা পছন্দ করো না। এরকম ব্যাপার সেবার বা ঝামেলাতে গেলে কলেজ লাইফ পুরো দুর্বিষহ হয়ে যাবে, বুঝছো? তোমরা এখানে যারা পড়তেছো বা ক্লাস করতেছো আজকে, আমি আশা করি বা বিশ্বাস করি সবাই যথেষ্ট সিরিয়াস বলেই কলেজ ভর্তি এরকম এই সময়টাতে পরীক্ষা দিয়ে একটু ঘুরতে ঘাটতা ওইখানে পড়তে আসছো, তাই না? সো যথেষ্ট সিরিয়াস। তো এই জন্যে কলেজ লাইফে ওই সিরিয়াসনেস মেনটেন করার জন্যে 2 বছর ফুললি পড়াশোনা নিয়ে ফোকাস থাকতে হবে, বুঝছো? কারণ এই স্টেজে আসলে, কলেজের লাইফের স্টেজে আসলে দেখবা যে নানা রকমের পারিপার্শ্বিকতা ইম্প্যাক্ট আসে। অ্যান্ড তোমাদের এই কেসে, এই স্টেজে, এই টিনজারদের কেসে তোমাদের যে রিলেশনশিপে যাওয়া, এটা একটা ট্রেন্ড হয়ে যায়, তাই না? যে আরে না গেলে স্মার্ট না, এরকম তোমাকে সোসাইটি মেনে নিবে না, তাই না? এরকম একটা ব্যাপার সেবা চিন্তা কাজ করে। তো এগুলো ভুলে বলো যে আমাকে মেনে নেওয়ার দরকার নাই, আমি যেমন আছি তেমনই ভালো, ভুলেও ওইদিকে যাওয়ার ট্রাই করবা না। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমাদের পেজে, ভিডিওটা দেখছিলে কে বলো? ভিডিওটা 2-3 জন দেখছো, বাকিটা আজকে ভিডিওটা দেখবা। আচ্ছা, ওকে। তো দেখো, তোমাদের স্কুলে টিচাররা যা বলে না তোমাদের লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, যেসব জায়গায় ব্যারিয়ার থাকে
কলেজে এই ভেরিয়েবলগুলো থাকে না, আমরা ওপেনলি সব কিছু বলে দিই, ডিসকাস করে দিই অ্যান্ড স্টেটমেন্টস দিয়ে দিই যে এটা ভালো হবে, এটা কইরো না, এগুলো করা দরকার, পড়াশোনা এভাবে করা দরকার, এগুলো আমাদের কাছ থেকে ডিরেক্টলি যায়। তো যারা গাইডলাইনগুলো ফলো করে, যে আমাদের সিনিয়র যারা আছে, এই যে এবছরও এইচএসসি 20, অর্থাৎ ওরা এসএসসি ছিল 18, তোমরা এসএসসি 21, তাই না? তোমাদের 3 সিনিয়র, ওরা তো এবার ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে এবছর, হ্যাঁ 20 ব্যাচ। তো ওদেরও কিন্তু অনেক স্টুডেন্টস আমাদের একাডেমিক ব্যাচ থেকে বুয়েটে পড়তেছে, এখন বুয়েটে চান্স পাইলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো। ওরাও একদম প্রথম থেকেই এই রুলস রেগুলেশনগুলো আমি বলে দিছিলাম যে এটা করবা, এভাবে পড়বা, দেখবা যে ভালো করবা। অ্যান্ড অন ফিল্ড রেজাল্ট ওদের যারা শুনছে কথাগুলো এরা বেশ ভালো করছে, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আর যারা শুনে নাই এরা এখন আমাকে মাঝে মধ্যে ফোন দিলে তখন আমি বলি যে কী অবস্থা, ওর কী খবর, তখন কিছু বলে না, বুঝছো কাহিনি। সো এই জন্য বললাম যে ফোকাস থাকো পড়াশোনা নিয়ে, এটা খুব উপকার হবে। আচ্ছা, তো চলো রেঞ্জ নির্ণয়ে, রেঞ্জটা হচ্ছে আমাদের এফ অফ এক্স এর শর্ত। রেঞ্জটা হচ্ছে কিসের শর্ত? এফ অফ এক্স এর শর্ত। এখন এফ অফ এক্সকে নিয়ে ফুল ক্যালকুলেশন করাটা একটু কষ্টকর, এত বড় রাশি দেখতে। সো এই জন্য এটাকে আমরা ছোট করে নিই, যে এইভাবে, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটাকে এইভাবে ছোট রাশিতে কনভার্ট করে নেওয়া হয়। তাহলে সুতরাং লেখা যায় ওয়াই ইকুয়াল টু, তোমাদের এই ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস করতে কেমন লাগতেছে বলো? এটা একটু সুন্দর কিনা, নাকি হোয়াইট বোর্ড ভালো বলো? আমাদের পিছনে হোয়াইট বোর্ড আছে, ইন্টারেক্টিভ বোর্ডে এরপরে ক্লাসগুলো নিব নাকি হোয়াইট বোর্ডে নিব? হোয়াইট বোর্ডে কেন? কি কি হোয়াইট বোর্ড নিলে, হোয়াইট বোর্ড নিলে কি হবে? আমার কষ্ট হইলে তোমার কি লাভ বলো? y-2 আচ্ছা শোনো, লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, গুড নাইট কাকে বলো? আচ্ছা দেখো, না বইলো না, কাউরে বইলো না এগুলা। আচ্ছা তো চলো, হ্যাঁ দেখো কথা শোনো, আমাদের রেঞ্জের কেসে এই যে একটা স্ট্রাকচার আসলো, এখন আমরা রেঞ্জ বলতে কার শর্ত বুঝছিলাম? এফ অফ এক্স এর শর্ত। একটু দেখো, লেখার জন্য সময় দিব। রেঞ্জ বলতে কাকে বুঝাইছিলাম? এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কাকে বুঝাইছি? বলছি ওয়াই। রেঞ্জ বলতে এখন ওয়াই এর শর্ত যাবে, যেখানে এই ভগ্নাংশ ফাংশনের কেসে y-2 এটা শূন্য হইতে পারবে না, তাহলে ওয়াই কি হইতে পারবে না? +2 যাবে। আচ্ছা তুমি একটা আমাকে বলো, রেঞ্জ বের করার জন্য আমাকে এরকম স্ট্রাকচারে আনা লাগছে কেন বলো তো? এই যে ক্যালকুলেশনটা আমরা স্কুলে করছিলাম, তোমরা তো করছিলাম না? তোমাদের অধ্যায়টা করেছিল না স্কুলে প্রথম দিকে? পাইছিল তো স্কুল থেকে? হ্যাঁ, পাওয়ার কথা, কেন পাবা না? এটা তো ফার্স্ট চ্যাপ্টারটাই, তাই না? ওকে, সো 9-এ পাওয়ার কথা, হ্যাঁ? আচ্ছা সেকেন্ড চ্যাপ্টার, তাই না? আচ্ছা এখন বল, তাহলে এখানে ওয়াইকে ওই যে রেঞ্জ বের করার জন্য এইভাবে কেন ক্যালকুলেশন করতে হইল? এর কোনো অ্যান্সার আছে? হ্যাঁ বলো। আচ্ছা ওকে, সো এটার ব্যাখ্যাটা কয়েকটা ব্যাখ্যা দেওয়া যায়। সহজ ব্যাখ্যা যেটা, দেখো প্রথমত ডোমেন বের করার জন্যে স্ট্রাকচার দেখো, ওয়াই এক পাশে, এক্স অপর পাশে, এবং এক্স স্বাধীন চলক ছিল, তাই না? এক্স স্বাধীন চলক ছিল না? সো তখন এক্সের শর্তটা আমি দিতে পারছি। যখন কেউ যদি স্বাধীন থাকে তখন তার স্ট্যান্ডার্ড শর্ত দেওয়া যায়, তাই না? আর যখন তাহলে ওয়াইয়ের শর্ত দিব, তাহলে ওয়াইকে কী করতে হবে? ওয়াইয়ের শর্ত দিতে গেলে ওয়াইকে স্বাধীন বানাইতে হবে, ঠিক কিনা বলো? ওয়াইকে কী করতে হবে? তুমি কী ভাবতেছো? ভাবনার জগতে হারিয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো ওয়াইকে স্বাধীন চলক বানাইতে হবে, ঠিক তো বলো? তো সেই জন্য আমরা ওয়াইকে এখানে ডান পাশে এনে স্বাধীন চলক বানায় শর্ত দিচ্ছি। মানে এটার যদি আমরা ফিজিক্যাল ব্যাখ্যা চাই, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা, যে ধরো কেউ যদি কারো অধীন থাকে, সে তো তার অ্যাকচুয়ালি সে কীরকম সেটা কি দেখাবে বলো? তোমার বাসায় গেলে তো খুব ভালো হয়ে যাও, ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলে কীরকম থাকো? বাসায় তুমি অধীন আসছো, তাই না? প্যারেন্টসের আন্ডারে আসছো, কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে তো তুমি কারো অধীনে নাই, অধীনে আসো বলো, তখন হচ্ছে তোমার অ্যাকচুয়াল তুমি বোঝা যায়, তাই না? তো তখন এটা হচ্ছে মূল কাজ। সো কারো অ্যাকচুয়াল ব্যাপারটা যদি ফাইন্ড আউট করা যায়, তাহলে কি তাকে স্বাধীন করতে হবে, ঠিক কিনা বলো? তো এই জন্যে ডোমেনের কেসে এক্স স্বাধীন ছিল, এক্সের শর্ত, তার অ্যাকচুয়াল কন্ডিশন আমরা দেখাইলাম বা বের করতে পারলাম। রেঞ্জের ক্ষেত্রে যেহেতু ওয়াই এর কন্ডিশন, তাহলে ওয়াইকে স্বাধীনে নিতে হবে, তাহলে স্বাধীনে নিলে সে হচ্ছে অ্যাকচুয়াল সে কীরকম সেটা বোঝা যাবে, তাই না? আচ্ছা, স্বাধীন বলতে স্বাধীনের ডেফিনেশন কি? স্বাধীনের ডেফিনেশন হচ্ছে যেটাকে তুমি ডিরেক্ট মান বসাতে পারবা, আর যেটার মানের উপর অন্য রাশি ডিপেন্ডেন্ট। এখানে তুমি ওয়াই এর মান বসালে কিসের মান পাবা?
তাহলে ওয়াই এর মানের উপর কে ডিপেন্ডেন্ট? এক্স। বাট ওইখানে এক্স এর মান বসালে কার মান পাবা? ওয়াই এর মান। তাহলে উপরে এক্স এর মানের উপর ওয়াই ডিপেন্ড, এক্স এর মান যেটা বসাবা সেই হারে ওয়াই এর মান পাবা, তাই না? বুঝতে পারছো? সো এই হচ্ছে স্বাধীন এবং অধীনের ব্যাখ্যা, তাই না? তোমাকে তোমার প্যারেন্টস টাকা পয়সা দিলে তুমি টাকা পাবা, আর আমি মাঝে মাঝে 10 টাকা দিলে পাবা। বলো। সো এইভাবে হচ্ছে, তাহলে আমি স্বাধীন আছি বা তোমার প্যারেন্টসের স্বাধীন, আর তুমি হচ্ছে এখানে হচ্ছে অধীন ফাংশন। বুঝছো কাহিনী? বলো। আচ্ছা, ওকে। তাহলে রেঞ্জের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? বলো রেঞ্জের ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখানে কি হলো, আমাদের ওয়াই এর মান 2 হইতে পারবে না। সো ওয়াই এর মান রিয়েল নাম্বারের সেটে শুধুমাত্র এই যে 2 এটা হওয়া যাবে না, অর্থাৎ রেঞ্জ রিয়েল নাম্বার বাদ 2, রিয়েল নাম্বার বাদ 2, রিয়েল নাম্বার বাদ 2। সব ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? বলো। আচ্ছা, তাহলে ডোমেনের শর্ত গেল, রেঞ্জের শর্ত গেল, এগুলো কিন্তু আমরা লাস্ট ইয়ারে যখন আমি কলেজ ভর্তি ক্লাস ছিলাম এই বইয়ের অঙ্ক এই পার্টটা করাই নাই, কারণ হচ্ছে এটা তখন স্টুডেন্টসরা পারতো, বোর্ড এক্সামের জন্য করছিল। এখন তোমরা এটা সব খেয়ে ফেলছো, তোমাদের জন্য এটা আবার বুঝে বুঝে করা লাগতেছে স্কুলের পড়ার পার্টটা, তাই না? আচ্ছা, তো যাই হোক, দেখো এখন এরপরে পার্ট হচ্ছে ইনভার্স ফাংশন, তাই তো? তো ইনভার্স ফাংশনের খেলাটা দেখো, এরপরের অংশ, লাস্ট অংশ, এই যে এটাকে ধরো ইকুয়েশন নাম্বার 1, হ্যাঁ? সো আমরা লিখতে পারি যে 1 হতে বলতো এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এক্স ইনভার্স হয় না? তাহলে এখন বলো তাইলে এখানে এক্স এর ভ্যালু কি পাইছো বলো তো? ডিভাইড বাই এগুলো কি এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে? এখন তাহলে ওয়াই কে এক্স এর মাধ্যমে রিপ্লেস করতে হবে। সো ওয়াই পরিবর্তে তুমি যদি এখন এক্স বসাও, এটা দেখো আগে, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 3 মাইনাস 4x এক্স মাইনাস 2, বুঝছো? তাহলে এই হচ্ছে এফ ইনভার্স এক্স বের করার সিস্টেম, এবং আমরা সেটা বের করলাম। কোনো কনফিউশন এটুকু নিয়ে? এটা লেখা শেষ করে এই পর্যন্ত। বুঝছো কিনা সবাই? বলো, কোন কনফিউশন? বলো, করা যাবে না? তাহলে ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স অনলাইনটা 1 নং হতে উপরে। আচ্ছা, এফটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে? এফ ইনভার্স হবে না? তো সেটা লিখলাম যে এক্স ইকুয়াল টু তাহলে এফ ইনভার্স ওয়াই। বুঝছো? মানে হচ্ছে কি যে দেখো, বলো। হ্যাঁ, অনেকভাবে করতে পারবা। এখানে দেখো কি বলছি, এখানে এই যে এফটা যখন বাম পাশ থেকে ডান পাশে যাবে তাহলে এফ ইনভার্স হয়ে যাবে, সাইন বাম পাশ থেকে ডান পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যায়, তাহলে এফ ইনভার্স হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। বুঝছো নাকি কোন জায়গায় কনফিউশন? বলো। পরের লাইনটা, পরের লাইন এই যে দেখো, এই যে এক্স এর মান পাইছো না, এক্স ইকুয়াল টু এত পাইছো, এই মানটা কি করছি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? এক্স এর যে মানটা এর এখানে বসাইলাম, আর এফ ইনভার্স ওয়াই থাকলো, আর তারপর লাইনে ওয়াই এর পরিবর্তে এক্স বসাইছি, তাহলে এখানে ওয়াই পরিবর্তে এক্স বসাইলাম, কোনাকুনি চেঞ্জ করে দিই। ঠিক আছে সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? আচ্ছা, তো এখন এই জায়গাটাতে এফ ইনভার্স এক্স এর ডোমেন বের করো। এফ ইনভার্স এক্স এর ডোমেন যদি বের করতে চাও, দেখো এক্স মাইনাস 2, আগে দেখো একটু, তাহলে এক্স ডাজ নট ইকুয়াল টু কি 2, তাহলে ডোম অফ, বুঝো সবাই, ডোম অফ এফ ইনভার্স এক্স, ডোম অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু, দেখো তোমরা একটু সবাই লক্ষ্য করো, এই যে এক্স ডাজ নট ইকুয়াল টু, তাহলে এখানে দেখো ইকুয়াল টু কি রিয়েল নাম্বার বাদ 2 হয় না? এন্ড সেটা দেখো রেঞ্জ অফ এফ অফ এক্স হয় কিনা, সবাই দেখো, ইকুয়াল টু রেঞ্জ অফ এফ অফ এক্স। বুঝতেছো কথাটা? বলো, ডোম অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কি আসছে? রেঞ্জ অফ এফ অফ এক্স, অর্থাৎ ইনভার্স ফাংশনের ডোমেইন মূল ফাংশনের রেঞ্জের সমান। তাহলে উল্টা কথা যদি বলি,
রেঞ্জ অফ এফ ইন, সবাই একটু মনোযোগ দাও, লেখার জন্য সময় দিব। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ডোম অফ এফ অফ এক্স হবে। ভাইস ভার্সা মিলবে না বলো? এখন এই জিনিসটা থেকে কিন্তু তোমার চমৎকার কয়েকটা ঘটনা ঘটবে। কি ঘটনা আমি বলি, আমাদের যদি বেসিক ফাংশন থেকে ইনভার্স ফাংশন সহজে বের করতে পারি, তাহলে সহজে বেসিক ফাংশনের রেঞ্জও বের করতে পারবো। এমসিকিউতে যখন এই প্রশ্নটা আসবে যে এত এর রেঞ্জ কত বা এই ফাংশনের ইনভার্স ফাংশন কত, এমসিকিউর কেসে এইভাবে বড় করে করতে তো সময় লাগবে, অ্যাটলিস্ট 1 মিনিট তো সময় লাগবে, 1 থেকে 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড লাগতে পারে, কিন্তু আমাদের তো ওই পরিমাণ সময় পরীক্ষা হলে পাওয়া যায় না। এর জন্য একটা শর্টকাট লাগে, আমি শর্টকাটটা বলে দিই, তারপর দেখবা যে আসলে খেলাটা কোন জায়গায়। দেখো ওকে, এখানে এফ অফ এক্স একটা সবাই মিলাও ইকুয়াল টু, আগে দেখো আমি লেখার জন্য সময় দিব, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি হলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু শূন্য। মনে রাখো সবাই, মুখে মুখে বলো, এ এবং ডি জায়গা চেঞ্জ করবে, বলো সবাই, এ এবং ডি জায়গা চেঞ্জ করবে, এ এবং ডি জায়গা চেঞ্জ করবে। বি আর সি আগের জায়গায় থাকবে, শুধু চিহ্ন উল্টে যাবে, বলো বি এবং সি আগের জায়গায় থাকবে, চিহ্ন উল্টে যাবে। অ্যান্ড এই শর্টকাট দিয়ে এফ ইনভার্স এক্স এক লাইনে বের করে ফেলতে পারবা। এবং এরপর যখন আমি শর্টকাট দিয়ে বের করতে পারলাম এফ ইনভার্স এক্স, তখন তুমি এফ ইনভার্স এক্স এর যে ডোমেন আসবে সেটাই তো এফ অফ এক্স এর কি রেঞ্জ, তাই না? রেঞ্জ হবে না? তো আমাকে যদি এমসিকিউতে এফ অফ এক্স এর রেঞ্জ বের করতে বলে, আমি জাস্ট এক লাইনেই এফ ইনভার্স যদি বের করে নিই, তারপর তার ডোমেনের শর্ত দিলে তো আমার অ্যান্সার মিলে গেছে। খেলা বুঝছো বলো? সো আমি এটার এক্সাম্পল দিয়ে দিই, ওই যে ওই কোশ্চেনের এফ ইনভার্স এক্স দেখো তো, যদি বের করতে চাই তাহলে 2 এবং 4 জায়গা চেঞ্জ করবে না? ওই লজিক মনে রাখো, এক্স এর সহগগুলো কিন্তু আগে রাখছি আর ধ্রুবক পদ পরে, সেভাবে কিন্তু আমাদের শর্ত দেওয়া হয়েছে, তাই না? যদি তোমার এক্স এর সহগ পরে থাকে আগে থাকে, তখন কিন্তু কি করবা, সাজায় নিবা, তাহলে দেখবা যে সহজে মিলে গেছে। সো মিলাও, 2 এবং 4 কি করবে, জায়গা চেঞ্জ করবে, তাহলে 4x আর নিচে হবে কত 2, আর বাকিটা সেম থাকবে, কি হবে, চিহ্ন উল্টে যাবে, তাহলে -3। তাহলে এটার ডোমেন কি হবে, -x প্লাস 2 ডাজ নট ইকুয়াল টু 0, x ডাজ নট ইকুয়াল টু কত বলো, 2 হইছে। x ডাজ নট -x ডাজ নট ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস কাটা গেল, x ডাজ নট ইকুয়াল টু 2 হবে, হবে কিনা বলো? তার মানে এখানে কি হবে, রিয়েল নাম্বার বাদ 2 হয় না? তাহলে এফ ইনভার্স এক্স এর যেটা ডোমেন সেটা তো হইছে না বলো, রিয়েল নাম্বার বাদ 2 হইছে, বলো যেটা রেঞ্জের সমান হইছে। তাহলে আমাদের কতক্ষণ লাগবে এমসিকিউর জন্য করতে? 30 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে, তাই না? দাগানো সহ 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সো আমাদের একই সাথে কিন্তু দেখো, তুমি বলতে পারো ইনভার্সেরটা কি মিলছে নাকি, দেখো এখানে এই যে এই স্ট্রাকচার, হ্যাঁ, আর এখানে এই স্ট্রাকচার, দুটো কিন্তু সেম স্ট্রাকচার। তুমি এটাকে উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করো, দেখো এটাকে উপরে নিচে যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে কি হয়, 3 - 4x আর কি, দেখো সেটাই তো এখানে, তাই না? আচ্ছা, x - 2 হবে, তাই না? হ্যাঁ, ইয়ে বুঝছো বলো, সেম জিনিস না? তাহলে আমাদের এই যে এত বড় জিনিস, হ্যাঁ, আমাদের ভর্তি পরীক্ষা ব্যাচগুলোতে আমি এই জন্য এই এত বড় জিনিসগুলো আমি দেখাইতাম না, জাস্ট লাস্টে এই দুটো লাইন লিখতাম আর এখানে শর্টকাটটা দিয়ে আমরা পরে কনসোলে চলে যেতাম। তোমরা যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের দোষ নাই, সো এই জন্যই আমি আবার দেখাই দিলাম পুরোটা। এখন শর্টকাট কি বুঝছো সবাই বলো? আর শর্টকাটে আরও একটা অ্যানালিসিস দেখাবো দরকার হইলে, বাট এই পর্যন্ত একটু উঠায় নাও, দ্রুত উঠায় নাও। সবার ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ, একটু দ্রুত উঠায় না, গোছা বলো কি বলতেছিল একজন আরেকজনকে। হ্যাঁ হ্যাঁ, এটা y = mx + c একটা লাইন, এটা ফাংশন হবে y = mx + c। শুক্রবার সকাল 8টা এক্সাম হবে, 1 ঘন্টার মতোই হবে, 1 ঘন্টা তো হবে মিনিমাম, 1 ঘন্টা হবে। আমি প্রশ্ন হবে কয়টা ছিল, 30 30 30 100টা এমসিকিউ থাকবে, হ্যাঁ 1 ঘন্টা তো থাকবে, 1 ঘন্টা 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট থাকবে আর কি। প্রত্যেকটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড করে সময় থাকবে অ্যাকচুয়ালি।
রেঞ্জ f of x আর ডোমেন f of x রেঞ্জের ক্ষেত্রে হুম এই দুটো না। এই দুইটা বুঝি নাই। আচ্ছা দেখো, কে ফোন দেয় আমাকে, কেন ফোন দেয় আমাকে? আচ্ছা আচ্ছা, যারা এইটা বুঝো নাই আবার বলে দিই, ডোম অফ এফ ইনভার্স এক্স, হ্যাঁ এটা তো বুঝছো, এটার ভ্যালু কত আসছে? রিয়েল নাম্বার বাদ 2 না? তুমি বলো রেঞ্জ অফ এফ অফ এক্স কত আসছে? তাহলে এই দুটোর ভ্যালু কি সেম আসছে না? তাহলে কি এটা সময় লিখতে পারবো না? এটাই লিখছি, বুঝছো? তাহলে ডোম অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু রেঞ্জ অফ এফ অফ এক্স হয়, তার উল্টাটা কি হবে? রেঞ্জ অফ এফ অফ এক্স এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ডোম অফ, এটা তো লজিক পুরোটাই, বলো ঠিক আছে? বাকিটা বুঝছো বলো? একটু উঠাও, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ আমি সরে যাচ্ছি। আচ্ছা বলো, কার কোনো প্রশ্ন আছে কিনা এ পর্যন্ত বলো? এখান থেকে একটা এমসিকিউ আসার চান্স আছে, যদি ফাংশন চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় তাহলে এটা মিস করবে না, এটা দিবে, এখান থেকে দিবে, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে বলো? তুমি এত কি কথাবার্তা বলো ওর সাথে, বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো কথাবার্তা বলতেছে, আসো এখানে, আসো এখানে, চলে আসো এখানে আসো, একটু কথাবার্তা বলে পিছনে নিয়ে যাবো, একদম একলা একলা বসবা, এক ঘরে করে দেওয়া হবে। আচ্ছা আসো দেখো তো, শেষ করছে এটা ওঠানো? তাহলে এখন আমি একটু মুছি। দেখো তোমাদেরকে একটা কোশ্চেন দিই, তোমরা একটু এখনই করো। হ্যাঁ এটার এফ ইনভার্স এক্স বের করো আর রেঞ্জ বের করো। ফোন দিতে থাকলে দিতেই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন কোর্স? হ্যাঁ যাবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এফ অফ এক্স এর রেঞ্জ বের করবা, ওকে? এফ অফ এক্স ইকুয়াল এত হলে এফ ইনভার্স এক্স আর এফ অফ এক্স এর রেঞ্জ দুটো। কত সেন্সে বলো? রেঞ্জ হচ্ছে কত? রিয়েল নাম্বার বাদ 4, তাই না? আর এফ ইনভার্স এক্স কত আসছে? কত আসছে বলো? না এফ ইনভার্স এক্স কত আসছে? এফ ইনভার্স এক্স হচ্ছে কি ইনভার্স ফাংশন কত? হ্যাঁ 5x প্লাস 3 বাই, বাকি যে কিটা আসছে বলো? এটা আসার কথা না তো। 4x plus 3 minus 5x plus এই যে আমি যে বলছিলাম এই ধ্রুবক পদ, এই যে এক্স গুলোকে আগে রাখতে, এই কথা কি মনে ছিল? বলো, সাজাইতে বলছিলাম না যে যদি এই স্ট্রাকচারে না দেয় শর্টকাটের মধ্যে এক্স গুলোকে আগে রাখবে বলছিলাম, ধ্রুবক পদগুলোকে পরে রাখবা বলছিলাম না? তাইলে এখন বল, তাহলে এটার ইনভার্সে কেসে কি হবে? এক্স এর এই যে 4x আর এখানে হচ্ছে +1 +3 -5, তাই না? তাহলে এফ ইনভার্স এক্স হচ্ছে 4x + 3 বাই 1 - 5x, এটা বলতে পারি। বাকিটা বুঝছো বলো? 4x + 3 বাই 1 - 5x।
এই কথা নিয়ে কোনো ভেজাল আছে বলো? স্ট্রাকচার মেনটেন করতে হবে না, এই যে এক্সগুলো আগে, ধ্রুবক পদগুলো পরে, স্ট্রাকচারটা তো মেনটেন করতে হবে, তাই না? রিয়েল নাম্বার বাদ 1/5 হবে, রেঞ্জ হবে এফ ইনভার্স এক্স, এই যে এফ অফ এক্স এর রেঞ্জ রিয়েল নাম্বার বাদ 1/5, হ্যাঁ রিয়েল নাম্বার বাদ 1/5, বুঝছো সবাই? রিয়েল নাম্বার বাদ 1/5। এখন তো ডোমেন হ্যাঁ আমরা তো এফ অফ এক্স এর ডোমেনটা আমি কি এফ ইনভার্স এক্স এর রেঞ্জ বের করতে বলছি নাকি? না, আরে এফ অফ এক্স রেঞ্জটা হচ্ছে এফ অফ এক্স এর রেঞ্জ চাওয়া হয়েছিল, বুঝছো? বিপরীত ফাংশনের রেঞ্জ হবে কি বেসিক ফাংশনের ডোমেনের সমান। হ্যাঁ এটা হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জ হবে। সব ঠিক আছে বলো সবার এ পর্যন্ত? হ্যাঁ আচ্ছা এবার শুনো, তাহলে আরেকটা এক্সাম্পল দিই যেহেতু একটু প্যাচ লাগছে। এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 7 বাই 3x বা 3 মাইনাস 5x। হ্যাঁ এখান থেকে এফ ইনভার্স এক্স বের করো। হ্যাঁ প্লাস 7, এটার বলো কি নিয়ে আটকে গেছো? হ্যাঁ শর্টকাটে দ্রুত বের করে ফেলো, এমসিকিউর জন্য শর্টকাটে বের করবা আর রিটেনের জন্য লং কাটে বের করবা, ঠিক আছে? বলো 5x minus 2 না প্লাস 2? 5x প্লাস 2। তোমাদের এক একজনের এক রকমের অ্যান্সার আসতেছে। হ্যাঁ আসতে পারে। আচ্ছা হ্যাঁ না কলম শোনো। আচ্ছা শোনো যারা আটকে গেছো এই কোশ্চেনটাও দেখো সবাই, দেখো এখানে কি এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 7 আর হচ্ছে কি মাইনাস 5x প্লাস 3, তাই না? তাহলে এফ ইনভার্স এক্স বলো 2 এবং 3 জায়গা চেঞ্জ করবে না, বাকিটা চিহ্ন উল্টে যাবে, বাকিটার চিহ্ন উল্টে যাবে, হিসাব বুঝছো বলো? 2 এবং 3-এর জায়গা চেঞ্জ করবে, বাকিটা চিহ্ন উল্টে যাবে। এই কথা নিয়ে কোনো ভেজাল আছে আর বলো? তো সাজানোটা কিন্তু খুব সহজ ছিল, তোমরা তাহলে প্যাচ লাগাচ্ছ কেন এত বলো? শর্টকাটটা কি কঠিন ছিল বলো? তো শর্টকাটটা কঠিন না, সহজ। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন এই পার্ট নিয়ে, আমি আবারও বলি শুনো, মাথায় রাখবে একটাই, সেটা হচ্ছে এইরকম স্ট্রাকচারটা মিলাবা, মিলে এখানে যে কাজ করছি ওই কাজটা করবা, তাহলে তো হয়ে গেল বলো? তো তোমরা শুধু শুধু অনেকে হচ্ছে মানে কনফিউজড হয়ে যাচ্ছ কেন জানি। আচ্ছা এটা করো, এটার ইনভার্সটা বের করো, এটার ইনভার্সটা বের করো। আরেকটা কোশ্চেন দিলাম। বলো ছেলেরা পারতেছো? আচ্ছা শোনো, ওকে তো দেখো ব্যাখ্যাটা দেখি। এখানে স্ট্রাকচারের উপরে প্লাস ছিল না, দেখো তাহলে ভুল হবে না একদম। স্ট্রাকচার মিনসে এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি, তাহলে এফ ইনভার্স এক্স বুঝো সবাই, যেটা আমি রুলস বলছিলাম, এই প্রথম কোণাটা চেঞ্জ হবে না, ইন্টারচেঞ্জ হবে না, হ্যাঁ? তাহলে এখানে 4x আর এখানে +1, আর তারপর আরেকটা কথা বলছিলাম বাকিটার ক্ষেত্রে কি হবে, চিহ্ন উল্টে যাবে, মাইনাস অফ -2 -3x, তাহলে 4x প্লাস 2 আর 1 মাইনাস, হিসেব বুঝছো বলো? খুবই স্পেসিফিক, ক্যালকুলেশন করলা অ্যান্সার চলে আসলো, ঠিক আছে?
বুঝছো কি না বলো? অথবা তুমি চাইলে ওই যে প্লাস অফ মাইনাস টু না দিয়েও ডিরেক্টলি মাইনাসটাকে প্লাস করে ফেলতে পারতা, একই মিনিং। তারপরে আমরা ওই যে প্রশ্নের স্ট্রাকচারটা মেনটেন করছি। সো শর্টকাটের স্ট্রাকচারটা মেনটেন করে তুমি শর্টকাট অ্যাপ্লাই করবে, সহজ কথা। তাইলে আর দেখবা যে ভুল হয় না, ঠিক আছে? শর্টকাটের স্ট্রাকচার মেনটেন করে শর্টকাটটা অ্যাপ্লাই করবা, তাইলে আর আমাদের কি হবে না বলো? ভুল হবে না, ঠিক আছে কিনা? তোমাদের কি অবস্থা, কি ভুল করছো আবার? ভুল করো নাই? বাহ, চমৎকার। আচ্ছা, ওকে। স্যার এবার দেখো, আমরা ইনভার্সের এই পার্টটা দেখলাম, ভগ্নাংশ ফাংশনের কেসে। এরপর বর্গমূল ফাংশনের কেসে ডোমেন রেঞ্জ পার্ট দেখবো। তার আগে আরেকটাও কথা বলি এখানে। দেখো, যদি কোয়েশ্চেনটা এটা দেয় এফ অফ এক্স ইকুয়াল 3x ডিভাইড বাই 4 প্লাস 5x, এখান থেকে এফ ইনভার্স এক্স বের করো, তাহলে কি শর্টকাটে বের করতে পারবা বলো? হ্যাঁ, শর্টকাটে বের করা যাবে? হ্যাঁ, কি? হ্যাঁ, এই তো গুড, বুঝতে পারছো। তাহলে এখানে হবে +0 দিয়ে করে ফেলবো, তাহলে তো আমাদের স্ট্রাকচার মিলে গেল। টার্গেট থাকবে স্ট্রাকচার মিলানো, সহজ হিসাব, বুঝছো? তাহলে এটা হোমওয়ার্ক। বা যদি কোশ্চেনে এটা দেওয়া হয় যে এফ অফ এক্স ইকুয়াল টু 5 বাই 3x প্লাস 2, এফ ইনভার্স এক্স সমান কত, এটা কি বের করতে পারবা শর্টকাট দিয়ে? কীভাবে করবো বলো? উপরে 5-এর সাথে কি ধরবা? 0 ইন্টু এক্স, তাই না? 0 ইন্টু এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3x প্লাস 2, তাহলে আমার স্ট্রাকচার মিলে গেল। তারপর শর্টটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? 5 তো আছে শুধু উপরে, কিন্তু এক্স নাই, তাহলে এক্সের সহগ কত হবে? 0, এক্সের সহগ হবে 0। তাহলে 0 ইন্টু এক্স প্লাস 5 দিয়ে ক্যালকুলেশন স্টার্ট করলে কি হবে? স্ট্রাকচার মিলে যাবে, তাই না? সবাই বুঝছো বলো? হ্যাঁ, লাইভ বন্ধ হয়ে গেছে কেন? না, লাইভ বন্ধ হয়নি, মোবাইলের চার্জ দেওয়া হয়নি আজকে আসলে। আচ্ছা, লাইভ ক্লাস অবশ্য কি? আচ্ছা, এটুকু শেষ না সবার? হ্যাঁ, করতে পারো, কোনো সমস্যা তো। একই রুলস, বাকিটা সেম, জাস্ট এক্সের সহগটা শূন্য হয়েছে। এক্সের সহগ শূন্য, এটা তো ভ্যালিড, তাই না? ক্যালকুলেশন করা যাবে, ভেজাল নাই। বাকিটা বুঝছো কি না বলো এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা বলো কোনটা লাস্টেরটা? লাস্টেরটাতে 5 না, তো 5কে ধরবো কত? 0 ইন্টু এক্স প্লাস 5, তাহলে স্ট্রাকচার মিলছে। তারপর বাকিটা সেম নিয়ম, হুবহু সেম, আর কোনো ভেজাল নাই। হ্যাঁ হ্যাঁ, 2x এখানে হবে, এই যে x 2x প্লাস -5, আর নিচে হবে কত? -3x প্লাস 0। তবে চেঞ্জ হয়ে যাবে, মানে রুলস সেম। হ্যাঁ, রুলস সেম, শুধু তুমি ধৈর্য ধরে সুন্দর মতো অ্যাপ্লাই করবা, ঠিক আছে? মানে একটা সহজ শর্টকাট, কিন্তু অনেকে অনেক কঠিন করে ফেলতেছে মনে হয়, তাই না? বুঝতেছো? মাথায় হাত কেন বলো? কি মনে হচ্ছে বলো? মাথায় হাত দিয়ে রাখছে কেন? টেনশন লাগতেছে নাকি? বুঝতেছো না নাকি বলো? নাকি মনে হচ্ছে পারবা না? সবাই পারে, আমি পারতেছি না কেন, এরকম? আচ্ছা দেখো, আচ্ছা লাস্ট পয়েন্ট আমাদের আজকে লেকচারের লাস্ট টপিক। হ্যাঁ, আজকে লেকচারের লাস্ট টপিক দেখো, আমাদের বর্গমূল ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। ওকে, যারা গত বছরও পরীক্ষা দিয়েছিল হলি ক্লাসে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: এফ অফ এক্স রুট ওভার হ্যাঁ, ট্রাই করো।
আচ্ছা ওকে কতদূর পারছো? পারি নাই না। বাকিরা কতদূর পারছো? পারি না। জনগণ দেখো, হ্যাঁ আমার স্ক্রিনটা এখানে আসলো। সেরা কলেজ ভর্তি প্রস্তুতি কোর্স HSC 23 নামটা লিখে রাখো গ্রুপের। এই গ্রুপের লিঙ্কটা দিয়েছিলাম তোমাদেরকে মেসেজে, হয়তো অনেকে পাও নাই। হ্যাঁ এখানে তো রিকোয়েস্ট নাই, তো রিকোয়েস্টের কেসে ইয়ে করতে হবে, ওই যে প্রশ্নগুলো মেম্বারশিপ প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। এই যে মেম্বার রিকোয়েস্ট 0, মেম্বার রিকোয়েস্ট নাই। আজকে গিয়ে আবার রিকোয়েস্ট দিবা। তুমি তো রিকোয়েস্ট দিয়ে আবার ভুলে গেছো, রিকোয়েস্ট রিমুভ করে ফেলছো হয়তো, বুঝছো? আচ্ছা শুনো, অনেকে জয়েন্ট হয় না আসলে। তো এই যে সেরা কলেজ ভর্তির কোর্স HSC 23, তাই না? এভাবে লেখা। এই গ্রুপে আর কি ক্লাসগুলো পাবা, আপডেটগুলো পাবা, ঠিক আছে? বলো। আচ্ছা সেকেন্ডলি, হ্যাঁ এই যে আমি কথা বলতেছি শোনো, বলো। হ্যাঁ জোরে বলো, জোরে বলো, কি বলতেছো তোমরা? কিছু বলতেছো না? সোজা হয়ে বসো তুমি। আচ্ছা ওকে, তো দেখো এখানে কথা আসি। এরপর আমাদের এইখানে এই যে ফার্স্ট জানুয়ারি ক্লাসগুলো করবা। বায়োলজি যে ক্লাসগুলো নিছে, লাস্ট দিনে 50 মিনিট একটা ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস নিল। এর আগের ক্লাসগুলো কি এখানে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তো দেওয়া না হইলে দেখো, যারা ক্লাস পাও নাই, এই যে MD রফিকুজ্জামান রাফি, এটা আমার নাম, ঠিক আছে? আচ্ছা, তো এই নামে যে পেজটা আছে, এই পেজে হচ্ছে যাবা, গেলে এই যে আরামবাগে আমাদের 23 ব্যাচের অ্যাডভান্স ব্যাচটা শুরু হয়ে গেছে। অ্যাডভান্স ব্যাচ মিনস হচ্ছে অ্যাডভান্স ম্যাথ ব্যাচ। তোমরা কি এটা আপডেট জানো আমাদের ইনফোগুলো? হ্যাঁ, আপনি না গেলে ওই যে এখানে নোটিশ বোর্ড টানা রাখছি, বাইরেটা দিছি, ছবি তুলে নিয়ে যাবো। আজকে হচ্ছে 12:30 স্টার্টিং লেকচার আছে। ফার্মগেট বাসী কে আছে এখানে? ফার্মগেটের বাসিন্দা তোমরা যারা ফার্মগেট থাকো, তোমরা তাহলে 12:30 আবার চলে আসবে আজকে। প্রথম ফ্রি ক্লাস তো কলেজ ব্যাচের। তো আরামবাগে পোলাপাইন দেখলাম যে খুব সিরিয়াস, যে ছেলেগুলো মতিঝিল আইডিয়ালের ছেলে মেয়ে অনেকগুলো আছে, এরা খুব সিরিয়াস, এরা আগে ভাগে শুরু করে দিচ্ছে। ফার্মগেটও অনেকে শুরু করে। তোমরা কি শুরু করছো অ্যাডভান্স ব্যাচ কলেজের? আচ্ছা ফিজিক্সকে আমি শুরু করছি, আচ্ছা ব্যাপার না। যাই হোক, এখানে হচ্ছে মানে এখন তোমাদের এখানে আমি বলি শোনো, যে কলেজের তোমাদের অলরেডি 6 মাস পিছিয়ে আসো, এটা হচ্ছে প্রথম কথা। তো একটু আগে শুরু করতে পারলে কলেজে যখন জয়েন করবো বা ভর্তি হবা, তখন দেখবা যে একটু কনফিডেন্স পাচ্ছ। হ্যাঁ, কারণ কলেজে পড়াশোনা খুবই প্রেশার থাকে, এবং খুবই বলতে খুবই প্রেশার থাকে। আর কলেজের রেজাল্ট প্রথম দিক থেকে যদি যারা ভালো করতে পারে, তাদের কনসিস্টেন্সিটা মেনটেন হয়। আর যদি কোনো কারণে প্রথম দিকে কলেজে হচ্ছে পড়াতে পিছিয়ে যাওয়া হয়, তাহলে পরে এটা কাভার আপ করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়, বুঝছো? সো যারা বাসা দূরে, হ্যাঁ তাদেরকে আমি বলতেছি না, তারা তাদের এলাকায় যে স্যাররা ভালো পড়াচ্ছে ওইখানে জয়েন হইতে পারো, অথবা হচ্ছে কলেজের কেসে আমাদের অনলাইন প্রোগ্রামও আছে অ্যাডভান্স ব্যাচে, চাইলে ওইখানে জয়েন, যেটা ভালো মনে হয় তোমার কাছে জয়েন হতে পারে। যারা ফার্ম গেটের কাছাকাছি থাকো তাদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট অপশন, এটা ছাড়া বেস্ট অপশন এখানে আর কোনোটা নাই ম্যাথের জন্য, বুঝছো? সো তারা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ব্যাচটা হচ্ছে, আমরা যে টাইমটা দিয়েছিলাম হচ্ছে 12:30টায়। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি আজকে 12:30টায় হচ্ছে স্টার্টিং লেকচারটা যাবে। তো 12:30 করতে পারবা, বুঝছো? আর আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে তোমাদের হয়তো সামনের সপ্তাহে আমি হয়তো অ্যানাউন্সমেন্টটা দিতে পারি। আর তোমাদের এই ব্যাচে যদি আরও স্টুডেন্টস হয়ে যায়, তোমরা যদি এই ব্যাচের পরে কলেজ এই অ্যাডভান্স ব্যাচে ক্লাস করতে চাও, এটার একটা সুযোগ হয়তো দেওয়া যাইতে পারে। বাট এটা এখনও ডিসিশন নেওয়া হয় নাই, ওটা চিন্তা করা হয় না, কারণ আমাদের রেগুলার স্ট্রাকচারটা আসলে মেনটেন হচ্ছে, বুঝছো? কারণ রেগুলার স্ট্রাকচারে ব্যাচে আলহামদুলিল্লাহ যে 2টা বা 3টে ব্যাচ দেওয়া হবে, এগুলো ফিল আপ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা যাক, বাদ দাও। সো এই হচ্ছে আরামবাগের কথা। আরামবাগে আমাদের ম্যাথেডার্স এখানে অনেক বাচ্চা পড়তেছে কলেজ ভর্তিতে। আর ডিটেলসটা হচ্ছে কি জানবা, এই যে এখানে ডিটেলসটা দেওয়া আছে সব। হ্যাঁ, আমার পেজে ঢুকলে এখানে ডিটেলসটা জানবা। আজকে 12:30 ক্লাস আছে, যারা ফার্ম গেটে থাকো তারা চলে আসবা। আচ্ছা, তারপর এখানে এই যে, হ্যাঁ এখানে দেখো এই যে বায়োলজি ক্লাস 2, তারপর ফিজিক্সের ক্লাস 1 মাইশা নিছিল। মাইশা আমাদের এক্স হলিক্রোসিয়ান, আমাদের এই যে এবার বুয়েটে চান্স পাইছে, বুয়েটে পড়তেছে। আর হচ্ছে আমাদের রেগুলার ব্যাচে একটি স্টুডেন্ট ছিল মাইশা। তারপর এই যে ফারজানা, ও আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিল,
ওদের ব্যাচমেট মাইশা ফারজানা একই ব্যাচমেট, এই হোলি ক্রসের। এর যে ক্লাসগুলো দিচ্ছে কন্টেন্টগুলো এগুলো একটু চেক করবা। বায়োলজি তোমরা এখানে রিপন স্যারের ক্লাস পাবাই, তবে অনলাইনে ওর ক্লাসগুলো দরকার, বুঝছো? কন্টেন্টগুলো ম্যাচ করে রাখবা, কারণ এই সাজেশন যেটা মেকের ব্যাপারটা এটা কিন্তু বায়োলজি সাজেশনটা ফারজানা মেক করতেছে। ওকে, ও সলিমুল্লাহ সোহরার্দি মেডিকেলে পড়ে অ্যান্ড খুবই ট্যালেন্টেড। আচ্ছা, আমার কাছে তো 2 বছর পড়লো, আমি জানি, দেখছিলাম যে পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষা বা কোনো ক্লাসই মিস করতো না, অফলাইন যখন যত ব্যাচ ছিল, ক্লাস ছিল। আর ওর স্কুল ছিল ভিআরএনএস স্কুল ছিল, কলেজ হচ্ছে হলিক্রস, আর ইউনিভার্সিটি এখন সোহরাওয়ার্দী, বুঝছো? মানে যথেষ্ট ডেডিকেটেড পড়াশোনা নিয়ে এবং খুব সিরিয়াস। তো ওর যে কন্টেন্টগুলো আছে এগুলা হেল্পফুল হবে, হ্যাঁ। আর কারণ স্পেসিফিক কী আসে না আসে ওগুলো নিয়ে ডিসকাশনটা যায়, তো সো এটা কাজে লাগবে। তো এখানে বায়োলজি তোমাদের এখানে আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করতেছি, আবারও বলি, চেষ্টা করতেছি যতটুকু তোমাদেরকে সার্ভ করা যায়। আমাদের ম্যাথের ক্ষেত্রে কী হয়েছে, ম্যাথের ক্ষেত্রে আমার অফলাইন ক্লাস অনলাইন ক্লাস সেম রাখতেছি, আমি খুব একটা বেশি আর মানে যা পড়াচ্ছি এগুলোতে হয়ে যাবে। সো বাকি সাবজেক্টগুলোর কেসে অনলাইন অফলাইনে কিন্তু তুমি ডিফারেন্ট টিচারের ক্লাস পাবা, বুঝছো? শর্ট সিলেবাসটাতে হচ্ছে এই যে মাইশার কাছ থেকে শর্ট সিলেবাসের চ্যাপ্টার সবগুলোরই ক্লাস তুমি এখানে পেয়ে যাবা অনলাইনে, হ্যাঁ। আবার অফলাইনেও একটা ভাইয়া ক্লাস দিবে, এই নেক্সট ক্লাসটা মঙ্গলবার দিন ইনশাল্লাহ নাহিন ভাইয়া নিবে। নাহিন ভাইয়ের সাথে কথা হইলো, তো উনি হচ্ছে বুয়েটের আর এক্স নর্ডেম কলেজ, এবং কলেজ ভর্তি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এটাতে উদ্ভাসের প্রচুর ক্লাস নিয়েছিল, অনেক এক্সপিরিয়েন্সড, হ্যাঁ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তারপরেও যদি কোনো কারণে ক্লাস কম বুঝো আমাদেরকে জানাইলে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ, বুঝছো ব্যাপারটা? আশা করি ক্লাস বুঝবা, খুব একটা ভেতর লাগবে না। তো ওর যে টপিকগুলো পড়াইছে এখানে, আর হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হয়তো আজকে হবে একটা অনলাইনে, আজকে 6টায় হবে, আমি তো অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছিলাম গ্রুপে। আচ্ছা, আজকে 6টায় অনলাইনে কেমিস্ট্রি ক্লাস হবে, ঠিক আছে? তো তোমরা বাসায় যখন থাকবা সন্ধ্যা 6টায় হচ্ছে আমার এই পেজে চোখ রাখবা, 6টা 10-15 বাজতে পারে, হ্যাঁ। বা আমি এই গ্রুপে তোমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে না সেটা কলেজ ভর্তি, ওইখানে শেয়ার দিয়ে দিব, থাকবে। তো অনলাইন থেকে আর ক্লাসটা করলে অফলাইনে আবার ক্লাস হবে, ঠিক আছে? তো যেটুকু ফ্রি টাইম আছে যেহেতু, সো এখানে তো ক্লাস একটা করতে তো বেশি সময় লাগে না, তাই না? লাগে বলো 40 মিনিটের ক্লাস 40 মিনিটও লাগবে, 1 ঘন্টা লাগবে না, টুকটা করে তারপর রিভাইজ দিয়ে রাখলাম, তাইলে কী হবে, প্রস্তুতিটা আরেকটু ভালো হলো, ঠিক তো বলো? প্রস্তুতি ভালো করার জন্য যা যা করা দরকার প্রচেষ্টা সেটা রাখতেছি। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে কথা। আর হচ্ছে এখানে এই যে যারা এই যে ঢোকার পরে ভিডিওস পার্টে যাবা, হ্যাঁ, তাইলে ভিডিও যেগুলো আপলোড দেওয়া হয়েছে এখান থেকে সেগুলো পেয়ে যাবা, লেটেস্ট ভিডিও ইউনিভার্সিটি। দাঁড়াও, এই জায়গায় ওই যে ভিডিওটা কই, ওয়েট, আর এই দেখ আমাদের এইবারের ব্যাচ থেকে যারা মেডিকেলের চান্স পাইছে এদের একটা লিস্ট আমরা পাবলিশ করছিলাম একাডেমিক ব্যাচ থেকে, সেরা কলেজ। আর সবার আজকের মাস্ট যে ভিডিওটা দেখবা বাসায় গিয়ে, এই যে এটার ভিউ দেখছো, ফাইন কথাবার্তা বলে, দেখো নয়েজ ইয়ে হয়েছিল, দেখো ফাইন বিশ্বাস করে না, দেখো 102K ভিউজ, বুঝছো? সবাই শেয়ার দিস, 102K 1.1K শেয়ার, বলে আল্লাহ, আমি নিজে জানতাম না। আর পিপল লিস্ট কত মানুষের কাছে পৌঁছে, দেখো 2,56,000 মানুষের কাছে পৌঁছেছে। আমার এক ভিডিও দিয়ে আমার গ্রুপ পেজের ফলোয়ার অনেক বেড়ে গেছিল, বুঝছো? ভিডিওটা কখন বানিয়েছিলাম আমি বলি, যেদিন বানিয়েছিলাম ওই দিনই পোস্ট করছিলাম, নভেম্বর মাসে প্রথম দিকে আমি খুব ফ্রি ছিলাম, খুব একটা প্রেশার ছিল না, তখন হচ্ছে এইটা নিয়ে কাজ করতে পারছিলাম, কয়েকটা ভিডিও দিছিলাম, বললাম একটু পছন্দ করছে, এরপর হচ্ছে ব্যস্ত হয়ে গেছি, আর দিতে পারতেছি না, তবে দিব আবার। আচ্ছা, সো এই ভিডিওটা হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক। যদি কোনো কারণে ভিডিওটা না পাও আমি সহজ উপায় বলে দিই, ফেসবুকে ইউটিউবে যাবা, সহজ উপায় বলে দিই, যদি কোনো কারণে খুঁজে না পাও আমার ইউটিউবে গিয়ে আমার নাম লিখবা, এমডি, কোনো কারণে যদি আমি এখন খুঁজে পাই না তখন ধরে রফিকুজ্জামান রাফি, দেখা চলে আসছে, আইলে এই যে আমার নামের যে চ্যানেলটা এটা চলে যাবে, যে এই ভিডিওটা প্রথম ভিডিওটাই, বুঝছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা,
যেটা আমরা এতক্ষণ ধরে বললাম। এখন চলো বলো এই যে করিস না কোনটা। হ্যাঁ আমি কি ক্লাস শুরু দিয়েছি নাকি? হ্যাঁ দেখো এই যে প্রশ্ন অনেকক্ষণ ধরে পড়ার কারণে দেখলাম যে তোমাদের মাথায় ঢুকতেছে না। এটা একটু কঠিন প্রশ্ন, এই জন্য কথাবার্তা বললাম কতক্ষণ, বুঝছো? এবারে অঙ্কটা করো। হ্যাঁ দেখ না, তোমাদের সকাল সকাল আসতেছে তো, সকাল সকাল তো মাথায় পড়া ঢোকার কথা, তাই না? বলো বিকেলবেলায় ক্লাস নিতে গেলে আবার কষ্ট হইতো অনেক। আচ্ছা দেখো আমাদের এখানে বেসিক যেটা বর্গমূল বা রুট ওভার ফাংশনে কেসে নিচে মানে কি হয় না, রুটের ভিতরে মাইনাস দিতে পারে না, তাই না? জানি না এটা রুট ওভার ফাংশনে রুটের ভিতরে কি হয় না, মাইনাস হয় না। তো তাহলে রুটের ভিতরে যদি মাইনাস না হয় সেক্ষেত্রে তাহলে কি ঘটবে? এই যে এখানে ডোমেন আবার রুটের ভিতরে জিরো হইতে পারবে। হ্যাঁ রুট ওভার জিরো সমান কত বলো? জিরো। আমাদের ম্যাথের ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টা হবে, বায়োলজি অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আমি বলবো 2 ঘন্টা করতে টিচারদেরকে, ম্যাথেরগুলো আমি 2 ঘন্টা করে নিব, বুঝছো? 2 ঘন্টা দেখছো, এই 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে 10টা বাজে, দেখছো কেন কেন 2 ঘন্টা চলে গেছে, তাই না? আচ্ছা তো দেখো ডোমেন ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয় কেসে রুটের ভিতরে নেগেটিভ হইতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, এটা হচ্ছে মূল কথা, তাই না? জিরো হইতে পারবে, রুট জিরো দ্যাট ইজ জিরো, আর ধনাত্মক সংখ্যা হইলে তো ভ্যালু পাবোই, এটা নিয়ে তো সমস্যা নেই। তাহলে ডোমেনের কেসে এই যে 16 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু, লজিকটা বুঝছো বলো? তাহলে এর পরের লাইন যেটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 16, আমরা জানি কি এক্সের বা চলকের আগে যদি মাইনাস থাকে তাহলে -1 দ্বারা গুণ করা লাগে অসমতা কেসে, ইনইকুয়ালিটিজের কেসে, আর সেক্ষেত্রে অসমতার সাইনটা উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা তো জানো না বলো? তো তাহলে এখন তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু 0 হইলো, ঠিক আছে কথাটা বলো? আচ্ছা তারপরে কাজ শোনো, এরপরে কাজ যেটা বলো, সবার কি ক্ষুধা লেগে গেছে? আমার ক্ষুধা লেগে গেছে। আমি সকালবেলা আমি নর্মালি আগে নাস্তা করি, সকালবেলা ঘুম থেকে উঠা নাস্তা করতাম, কিন্তু আজকে উঠে দেখি যে দেরি হয়ে গেছে। আচ্ছা দেখো তাহলে এখানে শোনো, এই লাইনটার পরের লাইনটা হচ্ছে জানা লাগে, বোঝা লাগে, সেটা একটু বলে দিই। এই জায়গায় এই যে এক্স এর মান এখানে 4 আসে, এক্স মাইনাস 4 সমান 0 ধরলে এক্স এর মান কত আসে? +4। আর এখানে এক্স +4 সমান 0 ধরলে এক্স এর মান আসে -4, তাই না? তো দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে +4 আর একটা হচ্ছে কি -4। সো বড় মান কোনটা? +4 যেটা আসে এটার জন্য না, আর ছোট মান কোনটা? -4 যেটা আসে এটার জন্য। যেটার মান বড় আসে, বড় মান, সেটাকে বলা হয় গুরু অসমতা, আর যেটার মান ছোট আসে এটাকে বলা হয় লঘু অসমতা। কি বললাম বলো? যেটার মান বড় আসে বলে গুরু অসমতা, আর যেটার মান ছোট আসে সেটাকে বলা হয় লঘু অসমতা। গুরু অসমতার কেসে অসমতার যে সাইন থাকে এখানে সেটা ইউজ হয়, ওকে? আর লঘু অসমতার কেসে অসমতার সাইনের অপোজিট সাইন ইউজ হয়। তাহলে এটা হয়ে যাবে কি গ্রেটার দেন। আচ্ছা ওকে, এই জিনিসটা শুধু তোমার এক্সট্রা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় দেয়, পরীক্ষায় এই কোশ্চেনটা দেয়। সো লঘু অসমতা গুরু অসমতা কি বললাম বলো? যেটার মান বড় আসে সেটা তুমি অলরেডি বুঝে গেছো, সেটা হচ্ছে গুরু অসমতা, সেখানে অসমতা সিম্বলটা ইউজ হবে। আর লঘু অসমতায় যে সিম্বলটা এখানে দেওয়া আছে তার অপোজিট সিম্বল ইউজ হবে। এরপর বেসিকটা দেখো আগে, এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কি লেখা যায়? -4 আর লেস দেন ইকুয়াল টু কত? আর তুমি একটু সংখ্যা রেখাটা একটু দেখো তো, চেক করো। এটা হচ্ছে -4, এই হচ্ছে +4, এক্স এর মান -4 এর থেকে সমান এবং এদিকে না বড় না, আর +4 এর সমান এবং কি ছোট না, এইটুকু না ফুললি, হ্যাঁ? সো এই জিনিসটাকে কি বলা যায়? -4 থেকে +4 পর্যন্ত সকল সংখ্যা। তাহলে এটা লেখা যাবে, সে বুঝছো? হ্যাঁ, সো এই হচ্ছে ডোমেইন কিসের শর্ত? এক্স এর শর্ত। এই হচ্ছে এক্স এর শর্ত, সো এটা হচ্ছে আমাদের ডোমেইনের শর্ত, ঠিক আছে? সো সুতরাং ডোম অফ এফ ইকুয়াল টু হচ্ছে -4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু +4। এই হচ্ছে ডোমেইনের কেস। আচ্ছা একটু পরে উঠাও, আমি আগে ব্যাখ্যাটা দিয়ে নিই, তারপর উঠাও, উঠানোর জন্য সময় দিব। তোমরা বাসায় 5 মিনিট পরে গেলে সমস্যা হবে না, কেউ ওয়েট করতেছে না। দেখো উঠাও, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় কেসে বুঝো, রেঞ্জ হচ্ছে কিন্তু এফ অফ এক্স এর শর্ত, তাই না? তো এই এফ অফ এক্স এর কেসে বলো রুট ওভার ফাংশনের এটার ভ্যালু কখনো মাইনাস আসতে পারবে? এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ভ্যালু পাবা কোনোভাবে সম্ভব? কারণ তুমি ভিতরে যদি 0 বসাও তাহলে √0 সমান 0,
ভিতরে যদি মাইনাস বসে তাহলে ভ্যালিড না, মাইনাস বসানো যাবে না। ভিতরে প্লাস বসালে গ্রেটার দেন 0 ভ্যালু আসবে। এই এফ অফ এক্স এর ভ্যালু কখনোই এখানে এই কেসে কখনোই কি হওয়া সম্ভব না, মাইনাস হওয়া। অ্যান্ড এটা সব সময় অ্যাপ্লিকেবল যে এরকম রুট ওভার ফাংশন কখনো নেগেটিভ ভ্যালু আসে না। ওকে, সো লোয়েস্ট ভ্যালু সবসময় 0 আসে, ম্যাক্সিমাম কেসে লোয়েস্ট ভ্যালু কি আসে, 0 আসে। সো তাহলে চলো রেঞ্জের কেসে আমাদের এখানে দেখো এক্স ইকুয়াল টু +-4 হলে ওই যে +4 -4 আসছে না, +-4 হলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হয় বলো তো, 0, তাই না? যা এফ অফ এক্স এর সর্বনিম্ন মান। এটা একটু বুঝার কোশ্চেন। তারপর এক্স ইকুয়াল টু বুঝো 0 হলে এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো তো, 4, যা এফ অফ এক্স এর সর্বোচ্চ মান। তাহলে বুঝছো বলো এফ অফ এক্স এর কি মান? লো হাইয়েস্ট ভ্যালু পাইলা 4, লোয়েস্ট ভ্যালু পাইলে কত বলো, কত পাইছো? কি চিন্তা করতেছো? -4 কই পাইছি আমি, দেখছো? সে -4 পাইছি, তাই না? চিন্তা করতেছে, এটা দেখে বোঝা যায়, তোমাদের চেহারা দেখলেই বুঝি যায় কার মনে কি চলতেছে। বুঝছো কাহিনী? আচ্ছা, তো চলো দেখো তাহলে এখানে বলো হাইয়েস্ট ভ্যালু পাইলাম আমরা কত, 4, আর লোয়েস্ট ভ্যালু পাইলাম 0। তার মানে সুতরাং 0 থেকে কত 4 পর্যন্ত সকল সংখ্যা না, আর এটা হচ্ছে রেঞ্জ, হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত সকল সংখ্যা। এখন বলবো দাঁড়াও। আর এটাকে যদি তুমি ব্যবধি আকারে প্রকাশ করো, যারা ব্যবধি পড়ছো, ব্যবধি আকারে এভাবে প্রকাশ করে এটা, আর এটাকে ব্যবধি আকারে প্রকাশ করে ঠিক এভাবে। ব্যবধি পার্টটা আমি নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করে দিব। আর এটা 4 নম্বর লাইনটা এইটাতে না, এটা হচ্ছে মুখস্থ আপাতত রাখতে হবে, যেহেতু এটা সামহাও তোমরা প্রথমবার জানতেছো। এভাবে মনে রাখো, দুইটা ভ্যালু, বড় মানটার কেসে আমাদের এখানকে অসমতা চিহ্ন নিব, আর ছোট মানের কেসে এখানে অসমতার উল্টাটা নিব। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এবং এখানে শুনো, সবাই মনোযোগ দাও, কথা শুনো। এই অঙ্কটা তো রিটেনে আসলে এভাবে করলা, বাট এমসিকিউতে তো পরীক্ষা যদি হয় তাহলে তো রিটেনের জায়গা নেই, রিটেন আসবে না। এমসিকিউর ক্ষেত্রে দেখো, এটা দেখলে তুমি খুব সিম্পলি করে ফেলতে পারবে, এত ভেজালই লাগবে না। দেখো শোনো কথাগুলো আসো, যে এফ অফ এক্স কথা দেখো ইকুয়াল টু √a² - x² হলে, শোনো সবাই, ডোম হচ্ছে -a < x >+ a, আর রেঞ্জ মাইনাস কত, 0, রেঞ্জ হচ্ছে কি বলতো 0 থেকে কত হবে, থেকে এফ অফ এক্স <a। অর্থাৎ বুঝো, এক্সাম্পল নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাও, এফ অফ এক্স দেখো সবাই ইকুয়াল √9 - x²। ডোমেন কত হবে বলো তো, -3 < x +3, আর রেঞ্জ কত হবে, 0 থেকে 3, তাই না? বা কোশ্চেন এফ অফ এক্স ইকুয়াল টু √25 - x²। এটার ডোমেন কত হবে বলো, -5 <5 না, আর রেঞ্জ কত হবে, 0 থেকে 5। এটা দেখলে আমার কিন্তু এমসিকিউর জন্য কিন্তু আর ভেজাল নাই, এমসিকিউর ভেজাল কিন্তু কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। আর রিটেনে আসলে রিটেনে এভাবে করে নিবা, বাসা 2-3 বার করলে দেখবা যে পারতেছো। খুব একটা সবসময় কি এখানে বর্গের মান থাকবে 9, 25? 17 দাও, তাহলে রুট থাকবে, শুধু √17 দিয়ে আসবে। এটা স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোই আসবে, তোমাদের এবার ঝামেলা করবে না স্কুল পরীক্ষায়, মানে কলেজে। এখানে হ্যাঁ উঠাও, সবাই খাতা উঠাও, উঠেছো? তোমরা কথা বলতেছো না কেন দুজন? আচ্ছা, না অনেকক্ষণ ধরে কথা বলতেছো না, চিন্তা করলাম কাহিনী কি, পরে মনে হলো তো পিছনে চলে যাবা, তাই না? আচ্ছা, উঠাও, তাতে উঠাও, বলো বলো, তুলছো? হ্যাঁ বলো কোনভাবে,
এইভাবে করতে পারো। না এখানে তোমার তো রেঞ্জ ওয়াই ধরছো না, তাহলে তো হয় নাই না, ওইগুলোতে জিরো দিয়ে দিবে। ডোমেনের পার্টটার জন্য ঠিক আছে, রেঞ্জের পার্টে তো এটা রেঞ্জ তো 0 থেকে 4, তোমার তো এটা আসছে 4 থেকে ছোটো, 0 শর্ত তো দাও না, এখানে এরপর লেখা 0 দিতে পারো, 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 4, তাইলে হচ্ছে ভ্যালিড হবে যায়। ধরো পাস করো। আমাদের হাইরম্যাথ বইটা দেখি। আচ্ছা ধরো। আচ্ছা শেষ না সবার, বলো এ পর্যন্ত তোলা শেষ না? তোমার তোলা শেষ হয় না কেন তোমার? আচ্ছা বাকিটা তোলো। তাহলে তোমাদের সাথে এর পরের অংশ নিয়ে আমাদের ডিসকাশন নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ হবে, ঠিক আছে? আর মঙ্গলবার দিন হচ্ছে তোমাদের ক্লাস আছে সকাল 8টায়, ফিজিক্স ক্লাস, বুঝছো? তাহলে 8টায় চলে আসবা। বৃহস্পতিবার দিন ম্যাথের ক্লাস হবে। আর আগামী শুক্রবার দিন সকাল 8টায় সাপ্তাহিক পরীক্ষা এক্সাম 1 এইটা হবে। ওকে, সিলেবাস হচ্ছে এই সপ্তাহে যা যা পড়ানো হচ্ছে ওইটুকুই পরীক্ষার সিলেবাস হিসেবে থাকবে। শুক্রবার শুধু সাপ্তাহিক পরীক্ষা, অনলাইনে দেওয়া যাবে না। অনলাইনে দেওয়া গেলে ওইটা তো ভেজাল করতে হবে আবার, থাকবো না। দেখি রুট দিয়ে দিবা, রুট দিবা। আচ্ছা প্লাস দিলে তো খুব সহজ। এখানে দেখো সবাই শুনো, এই কোয়েশ্চেনটাই এই যে এক লাইন, এক লাইন, এই যে কথা বলে না, এটা যদি প্লাস থাকে তাহলে এখানে এক্স এর তো সকল মান বসালে তো মাইনাস মানও সমস্যা নেই, প্লাস মানও সমস্যা নেই, কারণ স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। আর এখানে রেঞ্জ তখন কি হবে দেখো, রেঞ্জ হচ্ছে এখানে আমাদের এক্স এর মান তুমি যদি এই যে ক্যালকুলেশন করো তাহলে এখানে লোয়েস্ট হলে কিন্তু 4 পাবা, এক্স এর মান 0 বসাইলে, তাই না? 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা যাবে রেঞ্জ হিসেবে, প্লাস ইনফিনিটি অসীম পর্যন্ত যাবে। এক্স এর মান যেটাই বসাও অ্যান্সার তো 4 এর থেকে বড় আসবে, প্লাস দিলে 4 থেকে বড় আসবে না, 4 থেকে অসীম পর্যন্ত, প্লাস অসীম পর্যন্ত যাবে। হিসাব বুঝছো বলো? তো মুখে মুখে আর কি হয়ে গেল, চিন্তা নির্ভর প্রশ্ন করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ফিজিক্স গ্রুপে দিয়ে দিছি পেজ, গ্রুপটা চেক করবা, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।